গুড ইভিনিং সবাইকে সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের ক্লাসটি শুরু শুরু হতে যাচ্ছে। অনেকেই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তো আজকে আপনাদের সাথে ক্লাসটিতে থাকছেন আবরার ভাইয়া এবং আরাফাত ভাইয়া। তো ভাইয়াদের সাথে কনভারসেশন করার জন্য আপনারা চ্যাট বক্সটা ইউজ করবেন। আর টপিক রিলেটেড যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেক্ষেত্রে শুধুমাত্র কিউএনএ বক্সে করবেন। আর যদি উত্তরণ সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থেকে থাকে চেষ্টা করবেন ক্লাসের শেষের দিকে করার জন্য। ধন্যবাদ জানাচ্ছি এবং কিছুক্ষণ অপেক্ষা করার জন্য অনুরোধ করছি। আচ্ছা, একজন ভাইয়া জানতে চাইছেন যে ক্লাস শুরু হয়েছে কিনা। এখনো শুরু হয়নি ভাইয়া, এখনই শুরু করবেন আর কি। তো একটু অপেক্ষা করুন, ভাইয়া 2-1 মিনিটের মধ্যে শুরু করবে। আসসালামু আলাইকুম ভাই, আমাকে কি শুনতে পাওয়া যাচ্ছে? জি ভাইয়া, শুনতে পাচ্ছি ভাইয়া। ওকে, একটু অপেক্ষা করুন।
ওকে। ক্লাসের শুরুতে আমি কোশ্চেন আনসারের জন্য 1 মিনিটের জন্য মাইক্রোফোনটা অন করে দিচ্ছি। বিগত ল্যাঙ্গুয়েজ ক্লাস থেকে কারো কোনো প্রশ্ন থাকলে চাইলে হ্যান্ড রেজ করতে পারে। বিগত ল্যাঙ্গুয়েজ ক্লাস থেকে কোনো প্রশ্ন বা কোয়েরিজ থাকলে চাইলে হ্যান্ড রেজ করতে পারেন। আমরা একটা হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি। ফারজানা নামে একজন হ্যান্ড রেজ করেছেন। আপনাকে পারমিশন দেওয়া আছে, আনমিউট করে আপনার প্রশ্নটি করুন। ফারজানা, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনাকে পারমিশন দেওয়া আছে, আনমিউট করে আপনার প্রশ্নটি করতে পারেন। ভাইয়া উনি মনে হয় ভুল করে হ্যান্ড রাইজ করে ফেলেছেন, যেহেতু অ্যান্সার দিচ্ছেন না। আমরা পরের হ্যান্ড রেজের জন্য ওয়েট করতে হবে। আপনাদের যদি বিগত ক্লাসের কোনো কোশ্চেন থাকে, ইংলিশ ক্লাস, এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের, আপনারা কিন্তু হ্যান্ড রেইজের মাধ্যমে লাইভে কোশ্চেন করতে পারেন ভাইয়াকে। হ্যাঁ, ভাইয়া ক্লাসের প্রথম দিকে একটু সময় রাখছেন আপনার জন্য, যদি কোনো প্রবলেম থাকে আপনারা হ্যান্ড রেইজ করে কোশ্চেনটা করতে পারেন। ওকে। তো খুব সম্ভবত কারো কোনো প্রশ্ন নাই, তাহলে আমি আমার আজকের ক্লাস দিয়ে লেকচারটা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা 46তম বিসিএস প্রিলিমিনারি ফুল কোর্সের ইংরেজি ভাষা অংশের তৃতীয় লেকচারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। ভোকালে আছে আমি আবরার, কিউএনএ তে থাকবেন আপনাদের প্রিয় আরাফাত ভাইয়া। আজকে আমরা অ্যাডজেক্টিভ ডিগ্রি এবং এই দুইটা টপিক নিয়ে আলোচনা করব। তো আহ ক্লাসের শুরুতে, তো আপনাদের সাথে কি এটা আমার প্রথম ল্যাঙ্গুয়েজ ক্লাস? লিটারেচার প্রবলি নিয়েছে, ল্যাঙ্গুয়েজ কি নিয়েছে আপনাদের সাথে? এটাই ফার্স্ট, তাই না? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা। সো ইংরেজি ভাষা অংশে বিসিএস এ মার্কস কত জানেন? ল্যাঙ্গুয়েজ গ্রামার পোর্শনে। আচ্ছা, গতদিন আমাকে পেয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ইংরেজি ভাষা অংশে মোট মার্কস হচ্ছে 20 মার্কস। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে এই 20-এ কত তোলা সম্ভব? ভালো মতো পড়লে কত তোলা সম্ভব, এনি আইডিয়া? 14 থেকে 15। আচ্ছা, 17 থেকে 18। আমি যদি ধরে নেই একটা ইডিয়মস এন্ড ফ্রেজ বা একটা ভোকাবুলারি যদি আপনার মিসও যায়, আই ফিল লাইক এখানে চাইলে 19 তোলা সম্ভব। এটা ইম্পসিবল না। কত তোলা সম্ভব? 19। ওই পাশে যদি আপনি ইয়াতে লিটারেচারে যদি আপনি 10 তুলেন, তাহলে 19 আর 10-এ 29। ধরে নিচ্ছি 2 মার্কস এদিক সেদিক হলো, তাহলে মার্কস হলো কত? যে কোনো একটা পোর্শনে বা দুইটা পোর্শন থেকে এক এক করেও যদি এক এদিক সেদিক করে 2 এদিক সেদিক হয়, ভালো মতো পড়লে এখান থেকে 27 তোলা সম্ভব। 35-এ ইংরেজি অংশে চাইলে কত তোলা সম্ভব? 27 ইংলিশ দিয়ে তোলা সম্ভব। আপনার বাংলাতে যদি আপনি 35-এ 20 পান, কত হয়? 27 আর 20-এ 47। কেউ একটু হিসেবটা রাখবেন। 47। বাংলাদেশ বিষয়াবলিতে আছে আমাদের 30 মার্কস। বাংলাদেশ বিষয়াবলিতে যদি 20 তোলা সম্ভব হয়, কত হলো? 67। অর্থাৎ আপনার এই পাশে টোটাল 100 নাম্বারের মধ্যে আপনি যদি 67 তুলেন, যদি নিতান্তই বাকি অংশগুলো খারাপ না হয়, ওই বিসিএস এ প্রিলি আপনার পাস। মানে কোনো পোর্শন যদি খুব খারাপ না হয়ে যায়, ওই বিসিএস এর প্রিলি আপনার পাস। এটা আপনি লিখে রাখতে পারেন কিভাবে, আমি একটা উদাহরণ দিই। মানসিক দক্ষতাতে কত মার্কস বলেন? জানেন না আপনারা কি? দেখেন নাই? হ্যাঁ, 15 মার্কস। 15-তে 15-তে চাইলে 12-13 তো ইজিলি তোলা যায় নাকি? কেউ কেউ তো 15-তে 15 তুলে। আমি ধরে নিলাম আপনি 13 তুললেন, তো 67 আর 13-তে কত? 70, 80। আচ্ছা, তারপরে অঙ্কে কত মার্কস?
অঙ্ক, ম্যাথে আবার 15। 15তে চাইলে 15ই তোলা যায়। আপনি যদি একটু কম টমও তুলেন, ধরে নিচ্ছে আপনি ম্যাথ অনেকদিন করেন না, বা ম্যাথ পারেন না, বা আপনি যদি আর্টস ব্যাকগ্রাউন্ডের হন বা কমার্স ব্যাকগ্রাউন্ডের হন, আপনি যদি কম করেও নিন, তাহলে কত হলো? এখানে যদি আপনি 10-12 পান, তাহলে কত হলো? 80 আর 12তে কত? 80 আর 12তে 92, 92। আচ্ছা, বিজ্ঞানে কত? বিজ্ঞানে আছে 15। 15তে যদি আপনি একটু ভালো করলে সম্ভব, 15তে 15ই তোলা যায় অনেক সময়, আপনি কমই ধরলেন, 9 ধরেন, 8 ধরেন, তো কত হয়? 92 আর 8 ধরেন, কথার কথা, আমি একদম কমিয়ে দিচ্ছি যে কোনো একটা প্রশ্ন। 92 আর 8 কত হয়? 100। এখন আপনার হাতে বাকি আছে কি? আন্তর্জাতিক এখনো বাকি, নৈতিকতা মূল্যবোধ সুশাসন এখনো বাকি, তারপরে হচ্ছে আপনার ইয়ে বাকি, আর কোন পোর্শনটা যেন বাকি? একটা বড় মার্কস কিসে ছেড়ে আসলাম? কম্পিউটার। কম্পিউটার। এসব মিলে আর 20 তোলা যায় না? তোলা যায় কি যায় না? ভূগোল। এগুলা মিলে, সব মিলে কি আর 20 তোলা যায় না, যায় না? ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ভূগোল, নৈতিকতা মূল্যবোধ সুশাসন, কম্পিউটার মিলে আর জাস্ট 20। এতগুলা পোর্শন, 20-এর বেশি তোলা সম্ভব। 20-এর বেশি তোলা সম্ভব। আপনি প্রতি রাতে 5-5 করে পাইলে তো 4-5-20। নৈতিকতা মূল্যবোধ সুশাসন, ভূগোল, তারপরে হচ্ছে আইসিটি আর ইয়ে মিলায় যদি আপনি এই ইন্টারন্যাশনাল মিলায় 5-5 করেও যদি তুলেন, কত হয়? 4-5-20 হয়ে যায়। এখানে আপনি একটু বেশিও পাইতে পারেন। ঠিক আছে, আবার বাকি অংশগুলোতে মার্কস বাড়তেও পারে। সো বিসিএস প্রিলিমিনারি অর্ধেক খেলা আসলে বাংলাদেশ, বাংলা এবং ইংরেজি তিনটা বিষয়ের উপর আহ, নির্ভর করে। সব মিলে 125 হলে কি প্রিলিমিনারি পাস হবে? এখন পর্যন্ত আমার মনে হয় 125 পায় কেউ জীবনে কোনোদিন কোনো বিসিএস প্রিলিতে ফেল করে নাই 200-তে, যতগুলো বিসিএস হয়েছে সোফার। আর সব কয়টাকে যদি আপনি কম্বাইনলিও হিসাব করেন, সব কয়টা মিলে 125 পায় কেউ বিসিএস প্রিলিতে সম্ভবত কোনো কালে ফেল করে নাই। কি বলতে চাইছি বুঝতে পারছেন? না বুঝেন নাই? তো হ্যাঁ, 62.5%, এটা হচ্ছে বিষয়। এর মধ্যে ইংরেজি ল্যাঙ্গুয়েজ অংশটাকে আমার বিশ্বাস আপনাদের সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়া উচিত, এই কারণে, কারণ যে চাকরির পরীক্ষায় দিতে যাবেন, ইংরেজি ল্যাঙ্গুয়েজ অংশটা কমন। এটা ছাড়া কোনো চাকরির পরীক্ষা নাই। হ্যাঁ, যে কোনো চাকরির পরীক্ষা আপনি যদি যে সকল পরীক্ষাতে, বেসরকারি পরীক্ষাতে বাংলা আসে না, ওই সকল পরীক্ষাতেও ইংরেজি আসে। বুঝছেন? সো যদি কোনো সরকারি সব পরীক্ষাতেই বাংলা আসে, বেসরকারি কোনো পরীক্ষাতে যদি বাংলা নাও থাকে, সেটা তো ইংরেজি, দেখবেন গ্রামারটা আছে। কাজে এই পোর্শনটাকে আসলে মিস দেওয়া উচিত না, বরং বিসিএস প্রিপারেশনটা শুরুই করা উচিত ইংরেজি দিয়ে। এটা আমার দৃঢ়ভাবে বিশ্বাস। যে ইংরেজি জানে এবং অঙ্ক পারে, এই দুইটা যে পারে, তার চাকরি হবেই, আজকে হোক কালকে হোক, ভালো চাকরি হবেই। এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আপনারা আমার সাথে এগ্রি করেন যে ইংরেজিতে ভালো এবং অঙ্কে ভালো একই ব্যক্তি যদি ইংরেজি এবং অঙ্কে ভালো হয়, হ্যাঁ, আর টুকটাক বাংলাটা যদি পড়ে, তার চাকরি হবেই। বুঝছেন? বাকিটা পড়ে পড়ে কাভার করে ফেলা যায়। বাকিটা পড়ে সময় মতো কাভার করে ফেলা যায়, কিন্তু এই দুইটার কোনোটা ল্যাপস থাকলে তখন একটা সমস্যা। ঠিক আছে? হ্যাঁ, আর তার সাথে আরেকটা জিনিস লাগে, সেটা হলো উপরওয়ালার ইচ্ছা, উপরওয়ালার অনুগ্রহ। উপরে আল্লাহ যদি না চায় তাহলে হবে না, সেই জন্য একটু বেশি বেশি করে আল্লাহকে ডাকতে হবে। মানুষের দোয়া দরুদের দরকার আছে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে। ঠিক আছে? হ্যাঁ। সো এইটা, ভোকাবুলারি নিয়ে আপনার অনেক বেশি টেন্সড। ভোকাবুলারি থেকে কয় মার্কস থাকে? ভোকাবুলারি নিয়ে যত টেন্স, ভোকাবুলারিতে কয় মার্কস থাকে? 1 মার্কস, 2 মার্কস, এর চেয়ে বেশি তো আর থাকে না। এখন এই 1-2 যদি আপনি পারেন, তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। 1-2 যদি নাও পারেন, এমন কিন্তু না যে আপনি মানে টিকবেন না, বা টিকা সম্ভব না, চাকরি পাওয়া সম্ভব না, এমন কিছু কিন্তু না।
চাইলে এখান থেকেও কিন্তু চাইলে বের করে ফেলা সম্ভব ম্যাথটা। ঠিক আছে, সব যেটা কঠিন এটা নিয়ে এত বেশি টেনশন করে তো লাভ নেই। সবার আগে প্রয়োজন হচ্ছে যে আমার যেটা পারা উচিত, যেটা সবাই পারতেছে, তার কোনোটা যেন আমি মিস না দিই। মনে থাকবে কতটা? আর রিজিকের মালিক আল্লাহ। হ্যাঁ, চাকরির সময়টা খুব ফ্রাস্ট্রেটিং। একটা ভালো চাকরি না পাওয়া পর্যন্ত ভালো লাগে না। এই জন্য দেখা যাবে যে আহ, মানুষের দোয়া দরুদের দরকার আছে না নাই? সবকিছু যদি মেধা দিয়ে হইতো তাহলে হইতো, দুনিয়াতে সবকিছু মেধা দিয়ে হয় না। হ্যাঁ, মানুষের দোয়া, মানুষের সাপোর্ট, ঠিক আছে, উপরালের ইচ্ছা, সবই লাগে। বুঝছেন? মানে কারো মনে যাতে কষ্ট না লাগে এরকম কিছু না করা, সবার সাথে ভালো ব্যবহার করা, হাসি মুখে থাকা, এই জিনিসটাও তো ইম্পর্টেন্ট, তাই না? আসেন আমরা সামনের দিকে আগে। হুম। ওকে, আমরা আজকে অ্যাজেক্টিভ এবং নিয়ে কথা বলবো। তো অ্যাজেক্টিভ জিনিসটা কি? অ্যাজেক্টিভ যদি আমরা সেন্টেন্স স্ট্রাকচারে দেখি, অ্যাজেক্টিভ জিনিসটা নাউনের আগে বসে। তো প্রথমে একটা অ্যাজেক্টিভ হয়, অ্যাজেক্টিভের পরে সাধারণত নাউনটা খুঁজে পাওয়া যায়। এই যে দেখেন, ডে জিনিসটা একটা নাউন। এখন আপনি বলেন কেমন ডে, হট ডে, হট হচ্ছে অ্যাজেক্টিভ। শার্ট জিনিসটা একটা নাউন, কেমন শার্ট, স্লিভলেস শার্ট। স্লিভ বুঝেন? স্লিভলেস বুঝেন? হাতা, ওই যে হাতের অংশটা যে ঢেকে রাখে এটাকে বলে স্লিভ। ঠিক আছে, এই যে বলে না যে মেয়েটা যেন কি পরে, স্লিভলেস কি ব্লাউজ পরে নাকি, যেটা হাতা কাটা থাকে, হ্যাঁ তার মানে হচ্ছে। ওকে, তারপরে দেখেন, অন হার বার্থডে লিসা রিসিভড অ্যান এন্টিক ভাস। এটা উচ্চারণ হয় ভাস, এটা হচ্ছে নাউন। এন্টিকটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ নাউনের আগে বসে। কেমন স্নো, জন স্নো না হোয়াইট স্নো, এই দেখেন এটা হলো অ্যাডজেক্টিভ। কেমন হাউস, বিউটিফুল হাউস, এই হচ্ছে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভটা কোথায় বসে বলেন তো সবাই? নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। এরকম একটা পরীক্ষা একটা প্রশ্ন আসছিল, দা আপ ট্রেন ইজ লেট। প্রশ্ন করছিল এখানে আপ শব্দটা কোন পার্সন স্পিচ, বলতে পারবেন কি হবে? আপ ট্রেন ইজ লেট, তাহলে আপটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। যে কেমন ট্রেন, কোন ট্রেন, উত্তর হচ্ছে কি আপ ট্রেন। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার হলে একটু সি লিখে পাঠান। হ্যাঁ, আমাদের ক্লাসগুলো আমাদের এই যে অনলাইনে আমাদের ক্লাসগুলো হয়, তো ক্লাসগুলোতে আপনারা একটু অনেক সময় ঝিমিয়ে যান। ঝিমিয়ে আগে একটু ইনবক্সে কথা কথা বললে আমরা বুঝতে পারি যে কোনটা আমাদের স্টুডেন্টরা বুঝতেছে, কোনটা আমাদের স্টুডেন্ট বুঝতেছে না, কোনটা আমাকে রিপিট করতে হবে, কোনটা তাদের ভালো লাগছে, কোনটা তাদের খারাপ লাগছে, এগুলো আমরা বলতে পারি। আচ্ছা, জান্নাতুল মাও জিজ্ঞেস করছেন আপ প্রিপোজিশন হবে না কেন? আপ শব্দটা তো প্রিপোজিশন, কিন্তু এই বাক্যে কি প্রিপোজিশন? এই বাক্যের সে প্রিপোজিশন না। এখানে আপ দিয়ে তো কোনো ডাইরেকশন বোঝাচ্ছে না, বরং ট্রেনের একটা টাইপ বোঝাচ্ছে। আপনারা জানেন একটা ট্রেন যখন তার মাদার স্টেশন থেকে ছেড়ে যায়, এটা যদি বেস স্টেশন হয় আর এটা যদি ডেস্টিনেশন হয়, তো যাওয়ার সময় সে থাকে আপ ট্রেন, আবার সে ডেস্টিনেশন থেকে এখানে যখন ফিরে তখন তাকে বলে ডাউন ট্রেন। তো এই আপ ট্রেনটা লেট হয়েছে, হয়তো ডাউন ট্রেনটাও ফেরার সময় লেট হইতে পারে, এই কথাটা বলেছে। বুঝছেন জানাতুল মামা? ওকে, প্রিপোজিশনও নাউনের আগে বসে। আচ্ছা হ্যাঁ, প্রিপোজিশনও নাউনের আগে বসে, কিন্তু প্রিপোজিশনটা হচ্ছে একটা ডাইরেকশন প্রকাশ করে, সে মডিফাই করে না। আচ্ছা, কে বলতে পারবেন মডিফিকেশন এবং ডাইরেকশনের মধ্যে ডিফারেন্সটা কি? কেউ আছেন বলতে পারবেন? মডিফিকেশন ভার্সেস ডাইরেকশন, কেউ বলতে পারবেন ডিফারেন্সটা কোন জায়গায়? কেউ বলতে পারবেন না? বুঝিবার বুঝাতে পারবো না, আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখাই পার্থক্যটা কোথায়। এটা বোঝানোর জন্য, হুম, যেহেতু একটা প্রশ্ন আসছে, আপনারা হয়তো অনেকেই জানেন জিনিসটা, কিন্তু কেউ একজন তো জানে না, তাকে তো আমার বুঝাতে হবে। হ্যাঁ, তাকে তো না বুঝে আমি চলে যেতে পারি না। এই জন্য আমি তার জন্য একটু বুঝিয়ে দিচ্ছি ঘটনাটাকে। আই সি আই সি এ বার্ড ইন দ্য স্কাই। আমরা যদি লক্ষ্য করি, সো দিস ইজ আওয়ার স্কাই। স্কাইটাকে আমি একটা ফ্রেমে আবদ্ধ করলাম, বার্ডটা আছে এই
স্কাইয়ের মধ্যে। সো দিস ইজ দ্য ডাইরেকশন। এখানে বার্ডটার কোনো ক্যারেক্টারিস্টিক্স প্রকাশ করতেছে না। কি বলেছি কথাটা? বার্ডটার কোনো ক্যারেক্টারিস্টিক্স প্রকাশ করছে না, বরং বার্ডটা কোথায় আছে, তার লোকেশনটা কোথায়, সেই স্কাইয়ের কোন জায়গায় সেটাকে নির্দেশনা দিচ্ছে। ইন দ্যাট কেস দেখেন, একটা নাউন থাকে, এখানে একটা নাউন থাকে, প্রিপোজিশনটা সাধারণত দুইটা নাউনের মধ্যে ডাইরেকশনটা প্রকাশ করে। বার্ডটা স্কাইয়ের কোন জায়গায় আছে, আমি কি বুঝাতে পারছি? দেখেন তো, যিনি বুঝেন নাই তিনি বুঝতে পারছেন কিনা। এক্ষেত্রে ইন কোনোভাবে স্কাইকে মডিফাই করতেছে না, সে বরং স্কাইয়ের সাপেক্ষে বার্ডটার লোকেশনটা নির্দেশ করতেছে। অন দ্য আদার হ্যান্ড, আমি যদি বলি আই সি এ হোয়াইট বার্ড, এই জায়গায় এই বার্ডটা কেমন, বার্ডটার বৈশিষ্ট্যটা কি, সেটা হোয়াইট শব্দটা প্রকাশ করছে। আপনি যদি জিজ্ঞেস করেন কেমন বার্ড, আপনি উত্তর পাবেন হোয়াইট বার্ড। এখন আপনি প্রকাশ করেন, প্রশ্ন করেন কেমন স্কাই, উত্তর পাবেন না ইন স্কাই। আমি কি বুঝাতে পারছি কথাটা? কেমন স্কাই, ইন স্কাই এটা কিন্তু না, স্কাইয়ের মধ্যে বোঝাচ্ছে, কিন্তু সে কিন্তু কোনো মডিফিকেশন দিচ্ছে না। এইটাকে আমরা বলি, এটাকে আমরা বলি মডিফিকেশন, এটাকে আমরা বলি ডাইরেকশন। আপনার প্রশ্নটা ঠিক আছে যে প্রিপোজিশন তো নাউনের আগেও বসে। হ্যাঁ, প্রিপোজিশন নাউনের আগে বসে, দ্যাটস ট্রু, কিন্তু সে কখনোই মডিফিকেশন দেয় না। মডিফিকেশন কেবলমাত্র অ্যাজেক্টিভ বা অ্যাডভার্ব দেয়। অ্যাজেক্টিভ মডিফাই করে নাউনকে, অ্যাডভার্ব মডিফাই করে অনেক কিছুকে, উল্লেখযোগ্যভাবে ভার্বকে। কনসেপ্ট ক্লিয়ার হলে একটু ইয়েস লিখেন, কনসেপ্টটা না বুঝা গেলে নো লিখেন। ওকে, আসেন আমরা তারপরের দিকে যাই। অ্যাজেক্টিভ তো সাধারণত এই ধরনের সাফিক্স অ্যাবল, আল, ফুল, আইসি, এআর, ওয়াই এগুলো থাকলে সাধারণত অ্যাজেক্টিভ হয়। আমরা কি এই লিস্টটা মুখস্থ করব? আপনাদের কি মনে হয় এটা আমাদের মুখস্থ করার দরকার আছে, যে আমরা ফুল মুখস্থ করে ফেলাবো কি কি আছে সাফিক্স, এটা করব না? বরং এটা দেখাতে আমাদের কি তৈরি হবে, একটা আইডিয়া তৈরি হবে যে কি কি থাকলে সাধারণত হয়। ধরেন কথার কথা, আপনার কাছে একটা শব্দ দেওয়া হলো যে ইনক্রেডিবল শব্দটা কোন পার্টস অফ স্পিচ, কিংবা ধরেন আপনাকে প্রশ্ন করা হলো হার্মফুল শব্দটা কোন পার্টস অফ স্পিচ। সহজ দিয়ে দেয়, আপনি জানেন না এটা কোন পার্টস অফ স্পিচ। এখন ফুলযুক্ত আর কি কি শব্দ পাওয়া যায়? বিউটিফুল করা যায় না? বিউটিফুল। তারপরে করা যায় হচ্ছে কি হেল্পফুল। এখন হেল্পফুল, বিউটিফুল কি অ্যাডজেক্টিভ, তাহলে মোস্ট লাইকলি দ্যাট হার্মফুল উইল অলসো বি অ্যাডজেক্টিভ। কথাটা কি বুঝতে পারছি? আবার হার্মফুল যদি অ্যাডজেক্টিভ হয়, তাহলে গ্রেটফুলও কি হবে, অ্যাডজেক্টিভ হবে। ওয়ান্ডারফুলও কি হবে, অ্যাডজেক্টিভ হবে। সাফিক্স গুলো সাধারণত একই রকমই থাকে, তবে এখানে একটা উল্লেখযোগ্য সাফিক্স আছে, এটা হচ্ছে এ এল। এ এল সাফিক্স না, আমি আপনাদেরকে একটা রুল বলে দিই। যদি ভার্বের সাথে এল যুক্ত হয় সেটা নাউন হয়, আর যদি নাউনের সাথে এল যুক্ত হয় সেটা অ্যাডজেক্টিভ হয়। ব্যাপারটা একটা উদাহরণ দিলে বোঝা যাবে। যেমন আমি যদি প্রপোজ শব্দটার সাথে এল যুক্ত করি কি হবে বলেন তো? কে বলতে পারবেন? প্রপোজ, প্রপোজ, এই যে শব্দটা প্লাস এল যদি আমি যুক্ত করি শব্দটা কি হবে? প্রপোজাল। এটা দেখি সবাই পারেন, বাহ, এই শব্দটা সবাই চিনে জানে দেখি। ব্যাপারটা কি? আচ্ছা, তাহলে প্রপোজের সাথে এল যুক্ত করলে প্রপোজাল হয়, এই প্রপোজাল শব্দটা একটা নাউন। তাহলে এখন বলেন তো দেখি, রিফিউজের সাথে এল যুক্ত করলে কি হবে? রিফিউজ প্লাস এল সমান সমান কি হবে বলেন তো? রিফিউজাল। রিফিউজাল, রিফিউজাল শব্দটাও একটা নাউন। দেখেন তো বোঝা যায় নাকি? বুঝা গেলে ইয়েস বলেন, বুঝা না গেলে নো বলেন। পরীক্ষায় কি প্রশ্ন আসছে? পরীক্ষায় এরকম প্রশ্ন আসছে, ট্রাই শব্দটার নাউন ফর্ম কি? কেউ বলতে পারবেন ট্রাই শব্দটার নাউন ফর্ম কি হবে? ট্রাই শব্দটার নাউন ফর্ম হচ্ছে ট্রায়াল। ঠিক আছে, আচ্ছা। তারপরে একটা সব প্রশ্ন আসছিল পরীক্ষায়, বাড়ি শব্দটার নাউন ফর্ম কি? বাড়ি মানে কবর দেওয়া। তো পরীক্ষায় প্রশ্নটা আসছিল বাড়ি বা কবর দেওয়ার নাউন ফর্ম কি? উত্তর কে বলতে পারবেন? বাড়ি, তাহলে কি হবে?
বাড়িয়াল। বাড়ির নাউন ফর্ম হবে বাড়িয়াল। ডিসমিস কি হবে? ডিসমিস, ডিসমিসাল। গুড। ডিসমিস হবে ডিসমিসাল। তাহলে ডিসমিসাল শব্দটা কোন পার্টস স্পিচ? উত্তর হচ্ছে নাউন। পারা যাবে না? যাবে না। সহজ না, কঠিন না, কিন্তু সহজ। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই, সহজ, ইংরেজি সহজ। ঠিক আছে। এখানে কতজন আছেন ইংরেজিতে খুবই দুর্বল? ভাই আমি মনে করি আমি খুবই দুর্বল, খুবই উইক। কয়জন দেখে? কিন্তু খুবই দুর্বল, বেসিকটাও পারি না। মোটামুটি যারা পারি তারাও না, মানে আমি খুবই দুর্বল এরকম অনেকে আছে। ইংরেজিটা ভয় পান না? ওকে, আচ্ছা, বলে দিচ্ছি। যারা অতিরিক্ত দুর্বল তাদের প্রথম কাজ হচ্ছে আপনার ইংরেজি শুনবেন। তো ইংরেজি কিভাবে শুনবেন? ইংরেজি শোনার উপায় কি এখন কি বসে বসে বিবিসি সিএনএন শুনবেন? শুরুতে তো বিবিসি সিএনএন শুনতে গেলে কিছুই পারবেন না। সবার আগে একটু ইংরেজি গান শুনবেন, একটা দুইটা, যে গানটা ভালো লাগে। কিছু না হলে টাইটানিকের গানটা শুনেন, লিরিক্স ধরে ধরে টাইটানিকের গানটা শুনেন। শুধু শুনলে হবে না, লিরিক্স ধরে ধরে শুনবেন। হ্যাঁ, খালি ইমোশনের সাগরে ভাসলে হবে না, ঠিক আছে? তো প্রথমে আগে ইংরেজি গান শুনেন, একটু ইংরেজি মুভি দেখার চেষ্টা করেন, একটা দুইটা। সাবটাইটেল নিয়েই বসেন না, সাবটাইটেল নিয়ে বসেন। লাইন বাই লাইন সব কয়টা অর্থ বোঝার দরকার নেই, আগে শোনা শুরু করেন। বেশিরভাগ যারা ইংরেজিতে অনেক বেশি দুর্বল তাদের প্রধানতম সমস্যা হচ্ছে তারা কখনো ইংরেজি ভাষাটা শুনে না। যারা লাইফে খুবই কম শুনে ইংরেজি, তারা কিন্তু ইংরেজিতে সাধারণত একটু দুর্বল থাকে। ঠিক আছে। আগে গ্রামার পড়ে লাভ নেই, সবার আগে গ্রামার পড়ে লাভ নেই, ভাষাটা শুনতে হবে। যারা ইংরেজিটা বলে তারা কিভাবে বলে। আমি কি কথাটা বুঝাইতে পারছি? না, বুঝাইতে পারিনি। আচ্ছা, সবাই একটু লাইনে দাঁড়ান, আপনার আমি একটু আসতেছি।
আচ্ছা ভাইয়া, কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে যুক্ত হবেন। হ্যাঁ, আপনি একটু অপেক্ষা করুন, যেহেতু ক্লাসটা শুরু হয়নি এর জন্য সাউন্ড শুনতে পাচ্ছেন না। আমরা যোগাযোগ করছি ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, জি ভাই। হ্যালো। ভাই একটু আর্জেন্ট ইস্যু, আমি একটু 3 মিনিটের ব্রেক দিচ্ছি, হ্যাঁ, তারপর আমি ব্যাক করি একটু আচ্ছা ঠিক আছে ভাইয়া। অফিসিয়াল কাজে। হ্যাঁ, আমি একটু প্রিয় শিক্ষার্থী ভাই এবং আপুরা, আমাদের ঘড়িতে এখন 7টা 8 বাজে। আপনারা একটু কিছুক্ষণ পরে আসেন, 7টা 15-তে আসেন, আমি আবার শুরু করতেছি। হ্যাঁ, ছোট্ট একটা ব্রেক দিচ্ছি। একটু আহ একটু আহ সমস্যা বলতে, একটু অফিসের একটা কাজে আমার এখানে একজন লোক আসছিল, তার সাথে একটু আর্জেন্টলি কথা বলা লাগছে আমার। আমি এক্সট্রিমলি সরি ফর দি ইনকনভিনিয়েন্স। আসলে চাকরি বাকরি করে অনেক কিছু অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। হ্যাঁ, আশা করি আপনারা কিছু মনে করবেন না। আহ, একটু আপনাদের কাছে আমি অনুরোধ করব ব্যাপারটা ভাবে দেখার জন্য। হ্যাঁ, প্লিজ সহানুভূতির সাথে। ওকে, আমি তাহলে একটু শুরু করি আবার ক্লাসটা, নাকি শোনা যায়? ওকে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, একটু অসুবিধা হয়ে গেল, সরি এই জন্য। আচ্ছা, আসেন আমরা ক্লাসটা শুরু করি আবার। ওকে, সো আমরা এখানে দেখতেছিলাম এল যুক্ত। আমরা এটার এক্সাম্পল হিসেবে দেখেছি ট্রায়াল, বারিয়াল, প্রপোজাল, রিফিউজাল, এই জিনিসগুলো আমরা দেখেছি। ঠিক আছে। আচ্ছা, এখন এখন আমরা একটু যাই অ্যাডজেক্টিভ ফরমেশন। তাহলে দেখেন, এই যে আমরা এখান থেকে দেখলাম, আমি আপনাদেরকে যেটা অলরেডি বলেছিলাম, ভার্বের সাথে এল যুক্ত করলে সেটা নাউন হয়, এবং নাউনের সাথে এল যুক্ত করলে এটা অ্যাডজেক্টিভ হয়। এটার আরেকটা উদাহরণ হচ্ছে যে অ্যাক্সিডেন্ট হচ্ছে একটা নাউন, তাহলে অ্যাক্সিডেন্টাল হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, আসেন তারপরেটা যে আমরা আহ যেমন চাইল্ড ছিল, চাইল্ড চাইল্ডিশ হয়ে গেছে। আচ্ছা, চাইল্ড শব্দটা চাইল্ডিশ ছাড়া আর কি আছে, কে বলতে পারবেন অ্যাডজেক্টিভ ফর্ম? চাইল্ডের দুইটা অ্যাডজেক্টিভ ফর্ম হয়, কি বলতে পারেন? একটা তো চাইল্ডিশ, আরেকটা কি? না, চাইল্ডহুড নাউন। লিখে দিচ্ছি, চাইল্ড লাইক, দুইটা হয়, চাইল্ড লাইক। তো নর্মালি চাইল্ডিশটা হচ্ছে নেগেটিভ ওয়েতে, চাইল্ড লাইকটা হচ্ছে পজিটিভ ওয়েতে। মানে কিছু কিছু বাচ্চামি কি ভালোভাবে দেখা হয়, আর কিছু কিছু বাচ্চামি কিভাবে দেখা হয়, নেগেটিভলি দেখা হয়, রাইট? সে কি এখনো বাচ্চা, এটা হলো নেগেটিভ। আর এটা হচ্ছে না, ওর এই চাইল্ড লাইক ইনোসেন্সটা খুব ভালো লাগে, তা সেটা হচ্ছে পজিটিভ। বুঝছেন না বুঝেন না? চাইল্ডিশ হচ্ছে নেগেটিভ, চাইল্ড লাইক হচ্ছে পজিটিভ। ওকে, ওকে, আসেন আমরা তারপরেটাই যাই। এখানে রিদম থেকে আছে রিদমিক, এটা আমরা দেখছি। আসেন, এখানে হচ্ছে আহ অ্যাডজেক্টিভ ফর্মিং ফ্রম ভার্বস এনজয়, এনজয়েবল, হেল্প, হেল্পফুল, ওবে, ওবিডিয়েন্ট, এগুলো সহজ, এগুলো খুব সহজ। হ্যাঁ, এটা দেখতে পারেন, এটা দেখবেন এই লিস্টটা। নাউন প্লাস এল অ্যাডজেক্টিভ, যেটা আমি অলরেডি বুঝাইছি, এবং হচ্ছে ভার্ব প্লাস এল নাউন, এটা দেখতেই হবে। এখান থেকে আর পড়ার কিছু না, আমরা পরেরটাই চলে যাই। অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করে এখন আমাদের পরীক্ষায় কি আসবে, অ্যাডজেক্টিভ কাকে বলে, কত প্রকার, কি কি, প্রত্যেক প্রকারের সংঘর্ষ উদাহরণ দেবে, এটা কি আসবে পরীক্ষায়? কি মনে হয়? আমাদের মুখস্থ করার দরকার আছে অ্যাডজেক্টিভ কত প্রকার, কি কি, প্রত্যেক প্রকারের সংঘর্ষ উদাহরণ। ওই কথা বলে না কেন কেউ? দরকার নেই। তা পরীক্ষায় কি প্রশ্ন আসছে, পরীক্ষায় কি প্রশ্ন আসে, কে বলতে পারবেন? কোনো প্রশ্ন আসে না এখান থেকে? অনেক সময় আমাদের একটা দুইটা অ্যাডজেক্টিভ তুলে দিয়ে জিজ্ঞেস করে এটা কি টাইপের অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এই ক্ষেত্রে এটা আমরা কিভাবে বুঝবো তার একটা টেকনিক আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। তা আমরা এটা মুখস্থ করি না সবাই, যে এইগুলা এত কিছু দরকার নেই, আমরা আগে একটু দেখি। প্রপার অ্যাডজেক্টিভ জিনিসটা কি? প্রপার অ্যাডজেক্টিভটা হচ্ছে প্রপার নাউন। শুনছেন? প্রপার নাউন কি নির্দেশ করে? কারো নাম। হুম, আমার নাম যেমন আবরার, এটা হচ্ছে প্রপার নাউন, তাই তো? একটা দেশের নাম আমেরিকা, এটা হচ্ছে কি প্রপার নাউন, এই তো?
প্রপার অ্যাডজেক্টিভ হচ্ছে প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভটা তৈরি হয়। যেমন ধরেন আমি যদি বলি আমেরিকান, বুঝছেন না বুঝেন নাই? বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। ধরেন বাংলাদেশি প্রোডাক্ট, তাহলে বাংলাদেশি একটা প্রপার অ্যাডজেক্টিভ। হুম। ধরেন নটর ডেম যদি একটা প্রপার নাউন হয়, নটর ডেমিয়ান এটা হইতে পারে একটা প্রপার অ্যাডজেক্টিভ। দিস ইজ এ নটর ডেমিয়ান কালচার। ঠিক আছে, এরকম আমরা বলি না অনেক সময়? তার মানে কি, নটর ডেম কলেজের ছাত্রদের মধ্যে এই ধরনের কালচার দেখতে পাওয়া যায়, তখন আমরা বলি নটর ডেম। আমরা যে কোনো কিছু আজকাল স্কুল কলেজের নামগুলোর সাথে আন যুক্ত করি না, এগুলো সব প্রপার অ্যাডজেক্টিভের উদাহরণ। বুঝা গেছে? আচ্ছা, তারপরে তারপরে ধরেন নিউমেরাল অ্যাডজেক্টিভ, এটাতে একটু যাই। আমি একটু ইয়া অনুযায়ী বলছি। নিউমারাল শব্দটা দেখলে নাম্বার মিল পান? নাম্বার জিনিসটার মিল পান না পান না? নিউমারাল দেখলে নাম্বার মনে পড়ে? তা নাম্বার যদি মনে পড়ে, নিউমারাল অ্যাডজেক্টিভ হচ্ছে নাম্বার থেকে আগত। যেমন দ্য সেকেন্ড বয়, দ্য থার্ড বয়, এরকম। ঠিক আছে, গেল। তারপরেরটা আমরা যদি চলে যাই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, ডেমনস্ট্রেশন বলতে আপনারা কি বুঝেন, কে বলতে পারবেন? ডেমনস্ট্রেশন কাউকে দেখিয়ে দেওয়া, শো করা, এই তো ডেমনস্ট্রেশন। ঠিক আছে, প্রদর্শন। আচ্ছা, আমি যদি বলি দিস কার, এটা বুঝায় গাড়িটা কাছে। আমি যদি বলি দ্যাট কার, সেটা বুঝায় গাড়িটা দূরে। এই যে কাছে দূরে দেখাই দেওয়া, এই জিনিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে ডেমনস্ট্রেটিভে কি কি থাকতে পারে অ্যাডজেক্টিভে, বলেন তো? দিস, দিসের প্লুরাল ফর্ম দিস থাকতে পারে, দ্যাট, দ্যাটের প্লুরাল ফর্ম দোজ। তাহলে এরা যে ডেমনস্ট্রেটিভ, এটা কি আমার মুখস্থ করার দরকার আছে না দরকার নাই? ইয়েস নো বলেন। এটা আমার মুখস্থ করার দরকার নেই, শুধু নামকরণ গুলো বুঝলেই হবে। আচ্ছা, এবার আসেন ডিস্ট্রিবিউটিভ। ঠিক আছে। আচ্ছা, মাসুম জিজ্ঞেস করছেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর অ্যাডজেক্টিভ কি সেম কিনা। না, দুইটা সেম না। আমি পার্থক্যটা কোথায় একটু পরে দেখাবো, আমাকে একটু মনে করাই দিন। এবার আসেন আমরা একটু কথা বলি ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ নামটা দেখলে ডিস্ট্রিবিউশন মনে পড়ে? ভাগ বাটোয়ারা ডিস্ট্রিবিউশন মনে পড়ে কি পড়ে না? মনে পড়ে না? হ্যাঁ, ডিস্ট্রিবিউশন থেকে আসছে ডিস্ট্রিবিউটিভ। আচ্ছা, তাহলে এখন ডিস্ট্রিবিউশন কিরকম হইতে পারে, কে বলতে পারবেন ডিস্ট্রিবিউশন জিনিসটা কেমন হইতে পারে? আমরা যদি প্রত্যেকের মধ্যে ভাগ করি সেটা হয় ইচ। যদি আমরা দুইজনের মধ্যে ভাগ করি তাহলে সেটা হয় আইদার। যদি আমরা কাউকেই না দেই তাহলে সেটা হয় নেইদার। এই তো হবে নাকি ডিস্ট্রিবিউশন? তাহলে এরা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। মনে থাকবে না থাকবে না? ইয়েস তো ভেরি গুড বলেন। ভাগ বাটোয়ারা চিন্তা করলে কিভাবে চিন্তা করবো আমরা, কিভাবে মনে রাখবো? প্রত্যেককে ভাগ করে দিলে হবে ইচ, দুইজনের যে কোনো কাউকে দিলে হবে কি আইদার, কাউকে না দিলে কি হবে নেইদার। ঠিক আছে, গেল। তারপরে আসেন পসেসিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, পসেস মানে কি, কে বলতে পারবেন? পসেস শব্দের অর্থ কি? পসেস মানে হচ্ছে কোন একটা কিছুর মালিক হওয়া। কি বলছি কথা? কোন একটা কিছুর মালিক হওয়া, মালিকানা। ঠিক আছে, মালিকানা, রাইট। সহজ ভাষায় হচ্ছে, সহজ বাংলায় হচ্ছে মালিকানা। আমি যদি বলি মাই কার, গাড়ির মালিক কে? গাড়ির মালিক আমি। এই তো ঘটনা, নাকি? গাড়ির মালিক কে? আমি। তাহলে এই মাই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। বুঝছেন না বুঝেন নাই? বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। তার মানে এই যে মাই, হিজ কার, হার কার, দেয়ার কার, ইওর কার, আওয়ার কার, সবই পসেসিভ। আমারটা হইলে মাই, তোমারটা হইলে ইওর, তাদেরটা হইলে দেয়ার, এইসব বললে সব হচ্ছে হচ্ছে আপনার পসেসিভ অ্যাডজেক্টিভ। হুম। তারপরে আসেন ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, ইন্টারোগেটিভটা শুনলে প্রোনাউন মনে পড়ে, তাই না? এখন আমি আপনাদেরকে ইন্টারোগেটিভ এবং ইয়াটা বোঝানোর জন্য আগে অ্যাডজেক্টিভ এবং প্রোনাউনের পার্থক্যটা বুঝাই দিয়ে আসি। সিয়াম প্রশ্ন করেছেন ইচ বয় গট এ প্রাইস, এখানে ইচ অ্যাডজেক্টিভ কিনা। এই জিনিসটার উত্তরে আমি আপনাদেরকে দিব এখন আমার এই আলোচনাটায়।
আসেন একটু এই আলোচনাটা কি একটু দেখি। একটু দেখি। প্রথমত হচ্ছে উম, ধরেন আমি যদি দুইটা জিনিস লিখি, ইচ অফ আস, আর একটা লিখলাম ইচ অফ আস, ইচ অফ আস ওয়েন্ট দেয়ার, আমরা প্রত্যেকেই ওখানে গেছিলাম। এটা লিখলাম ইচ বয় ওয়েন্ট দেয়ার, এটা আমরা লিখলাম। দুইটা কি একই স্ট্রাকচার ইচের নাকি আলাদা আলাদা স্ট্রাকচার, কে বলতে পারবে? দুইটা একই স্ট্রাকচার নাকি আলাদা আলাদা স্ট্রাকচার? আলাদা আলাদা স্ট্রাকচার। দুইটি স্ট্রাকচারের মধ্যে পার্থক্যটা কি আমরা যদি দেখি, দেখেন, এইটা একটা নাউনের জায়গা যেখানে একটা প্রোনাউন বসছে, এটা আরেকটা নাউনের জায়গা যেখানে একটা প্রোনাউন বসছে, মাঝখানে প্রিপোজিশনটা সম্পর্ক স্থাপন করছে। এই জায়গায় দেখেন এটা একটা নাউন যাকে এই ইচ মডিফাই করতেছে। সো এই ইচটা হচ্ছে প্রোনাউন, এই ইচটা হচ্ছে অ্যাডজেক্টিভ। পরের ইচটা কি? এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। লক্ষ্য করেন, হোয়াট ইজ ইয়োর নেম, এখানে হোয়াট সাবজেক্টের জায়গায় বসেছে, ইজ ভার্ব তাকে ফলো করছে। নিচেটা দেখেন, হোয়াট বুক ডু ইউ ওয়ান্ট, এই জায়গায় কি হয়েছে, এই হোয়াট বুক নাউনকে মডিফাই করছে। অর্থাৎ নাউনের আগে যখন সে বসছে সে হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু ভার্বের আগে যখন সে বসছে সে হচ্ছে প্রোনাউন। কনসেপ্টটা ক্লিয়ার নাকি ক্লিয়ার না বলেন তো? পার্থক্যটা বুঝা গেছে? ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ গুলা হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউনই, জাস্ট তারা অ্যাডজেক্টিভ হিসেবে যখন সেন্টেন্সে বসে। কনসেপ্ট ক্লিয়ার? আবার দেখেন, ডেমনস্ট্রেটিভের ক্ষেত্রে আমরা যদি দেখি, আমি যদি বলি দিস ইজ মাই রুম, এক্ষেত্রে লক্ষ্য করবেন দিস একটা প্রোনাউন যাকে ভার্ব ফলো করছে। জাস্ট লাইক দিস, হোয়াট ইজ ইউর নেম, এই যে দেখেন প্রোনাউনকে ভার্ব ফলো করে, প্রোনাউনকে ভার্ব ফলো করে। আমি যদি বলি দিস রুম ইজ মাইন, এক্ষেত্রে লক্ষ্য করবেন দিস, সে রুম নাউনকে মডিফাই করছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, প্রতিবারই অ্যাডজেক্টিভের পরে আমরা কি খুঁজে পাচ্ছি, একটা নাউন খুঁজে পাচ্ছি। আমি লেকচারটা শুরুতে আপনাদেরকে এই কথাটা বলেছিলাম, আপনাদের কি মনে পড়ে? অ্যাডজেক্টিভটা সবসময় নাউনের আগে বসে, মনে আছে বলেছিলাম যে অ্যাডজেক্টিভের পরে একটা করে নাউন থাকে এবং সে মডিফাই করে। আমি তখন আপনাদেরকে মডিফিকেশন জিনিসটা কি সেটা বুঝিয়েছিলাম। ডু ইউ রিমেম্বার? ক্যান ইউ রিকল? তাহলে পার্থক্যটা কি সবাই বুঝে গেছে কিনা? আমরা একটু ইয়েস নো ভেরি গুড বলে জানাই তো দেখি, সবাই সবাই একটু রেসপন্স করে, সবাই বুঝছে কিনা। ওকে, আলহামদুলিল্লাহ, আমি দেখতে পাচ্ছি সবাই বুঝতে পারছে। অনেকে ভেরি গুড লিখেছে, মানে খুব ভালো মতো বুঝতে পারছে। দ্যাটস গুড। ভালো মতো বুঝতে পারলে ভালো লাগে, নিজের কাছেও ভালো লাগে যে আমি বুঝাতে পেরেছি। হ্যাঁ, আই হ্যাভ ডান মাই জব। ওকে, আসেন আমরা তারপরেরটাই যাই। তাহলে এখান থেকে আমরা ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ জিনিসটা কি বুঝলাম, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভটা কি বুঝলাম, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভটা কি বুঝলাম, পসেসিভ অ্যাডজেক্টিভটা কি বুঝলাম। এখন আমি বাকি রাখছি আর কোনটা, এই দুইটা। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। আচ্ছা, কোয়ালিটি বলতে আপনি কি বুঝেন সুন্দর করে বলেন। কোয়ালিটি বলতে কোন একটা কিছু ভালো খারাপ বুঝেন। তাহলে এই যে আপনি যখন বলেন ভালো, গুড, একটা জিনিস খারাপ হলে আপনি বলেন ব্যাড, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটিটা কি? কোয়ান্টিটি বলতে আমরা বুঝি পরিমাণ। যেমন আমরা অনেক সময় বলি মেনি পিপল, সাম পিপল, এ ফিউ পিপল। তাহলে এগুলো কি নির্দেশ করছে? পরিমাণ নির্দেশ করছে, তাই না? তো সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এটা জীবনও পরীক্ষায় আসবে না, কারণ সবাই কোয়ালিটি এবং কোয়ান্টিটি বুঝে। এটা পরীক্ষায় দিলেই সবাই খুব ভালো মতো সলভ করতে পারবে, কাজে এটা হয়তো বা পরীক্ষায় আসবে না।
পরীক্ষায় যদি আসে আপনাদের ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, ইন্টারগেটিভ, এই তিনটে আসার চান্স সবচেয়ে বেশি। বুঝছেন না? বুঝেন না? বুঝে থাকলে ইয়াস বলেন, না বুঝে থাকলে no। কি বলছি? পরীক্ষায় আসলে এইটা ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ এবং ইন্টারগেটিভ, এই তিনটে আসার চান্স সবচেয়ে বেশি। তাহলে এখন টাইপস অফ অ্যাডজেক্টিভ কি ক্লিয়ার? ইয়েস নো ভেরি গুড বলে একটু জানাই। টাইপস অফ অ্যাডজেক্টিভ থেকে আর কারো কোনো প্রশ্ন থাকলে সেটাও একটু চ্যাট বক্সে লিখি। আমরা সবাই ভালো মতো বুঝলে ভেরি গুড লিখি, না বুঝলে নো লিখি, মোটামুটি বুঝলে ইয়েস লিখে পাঠাই দিবি। ওকে। ওকে, তাহলে আমরা দেখলাম। এখন আসেন আমরা একটু সামনের দিকে আগে। আচ্ছা, প্রশ্ন দেখলে আরো ক্লিয়ার হবে। প্রশ্ন আপনারা দেখতে পারবেন শেষে ইনশাল্লাহ, বা হাতে কোশ্চেন ব্যাংক থাকলে এখনো বসে বসে দেখতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করবো যে ভিডিও তো থেকে যাবে, আপনারা আপাতত ক্লাসটা করেন, তারপরে হচ্ছে প্রশ্ন দেখেন, সমস্যা নেই। আচ্ছা, এত কিছু পড়ার দরকার নাই। প্রেডিকেটিভ, অ্যাট্রিবিউটিভ এগুলা চাইলে স্কিপ করতে পারেন, তারপরে আমি জানাই দিই। অ্যাডজেক্টিভটা যদি আগে বসে তাকে বলে অ্যাট্রিবিউটিভ, আর অ্যাডজেক্টিভটা যদি পরে বসে তাহলে হচ্ছে সেটা প্রেডিকেটিভ। যেমন হির মডিফায়ার ইন্টেলিজেন্ট, কিন্তু সে পরে বসছে, কাজে সে প্রেডিকেট। আর যদি যে বয়ের মডিফায়ার ইন্টেলিজেন্ট, সে আগে বসছে, কাজে হচ্ছে সে অ্যাট্রিবিউট। এটা কোনো সমস্যা না। ওকে, আসেন তারপরটা আমরা চলে যাই। হুইচ ওয়ান ইজ ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ? ঠান্ডা মাথায় চিন্তা করে উত্তর দিবেন, ঠিক আছে? আমি পুরো কোশ্চেনটা লঞ্চ করি। পোজ কোশ্চেন নাম্বার 1, দেখি এটা আপনার কেমন পারে। আমাদের পোল কোশ্চেনের নির্ধারিত সময় শেষ হয়ে গেছে, প্রায় 5, 4, 3, 2, 1। আমি পোল কোশ্চেনটা এন্ড করে দিচ্ছি। আপনাদের মধ্যে 81% সঠিক উত্তর দিয়েছেন, বাকি 19%-এর হলোটা কি? একজন দাগ দিয়েছে হু ওয়ানে, কেন? একজন দাগ দিয়েছেন অলে, একজন না বেশ কয়েকজন অলে দাগ দিয়েছেন, আই হাই। এরকম করলে কিভাবে হবে? হুম, ক্যাডার পেতে হলে কিন্তু ভালো মতো পড়তে হবে, ঠিক আছে? হুম, মনোযোগ দিয়ে দেখতে হবে, ঠিক আছে? আপনারা কি জানেন বিসিএস ভাইভাতে অনেকগুলো অ্যাট্রিবিউট দেখে একজন মানুষের ক্যাডার সিলেকশনের জন্য? সবচেয়ে বেশি কি দেখে জানেন? বলতে পারবেন কি দেখে, কি কি কারণে? মানে এটা ইন ইন আদার সেন্স আমি কথাটা একটু ঘুরিয়ে বলি, কি কি কারণে একজন বিসিএস ভাইভা বোর্ডে ফেল করতে পারে? বলতে পারেন? চেহারার জন্য না, চেহারার জন্য কেউ কোনোদিন ভাইভা বোর্ডে ফেল করবে না। যে জিনিসটা অবশ্যই ভাইভা বোর্ড গুলা, প্রত্যেকটা ভাইভা বোর্ড, যে কোনো ইন্টারভিউ বোর্ড দেখার চেষ্টা করে প্রার্থীটা মনোযোগী কিনা, কথাটা বুঝতেছে কিনা, তাকে যা প্রশ্ন করা হয়েছে সে সে অনুযায়ী আনসারটা দিচ্ছে কিনা, তাকে যেটা বলতে চাওয়া হচ্ছে সে সেটা বলতে পারতেছে কিনা। কথা কি বুঝছেন না বুঝেন নাই? এটাকে আমরা মনোযোগ বলতে পারি, যে সে কথাটা মনোযোগ দিয়ে শুনতেছে কিনা। যদি কেউ পরীক্ষা, অনেকে থাকে না পরীক্ষক একদম প্রশ্ন শেষ করতে পারে না আগে উত্তর দেওয়ার জন্য ছটফট করে, পাই এগুলো, এটা কিন্তু ভালো না। ওই পাশে ভাইভা বোর্ডে যিনি যা বলছেন কথাটা মন দিয়ে শুনতে হবে যে উনি আসলে কি জানতে চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন, ঠিক আছে? মুখ থেকে ঠাস করে অর্ধেকটা কথা নিয়ে বাকি কথাটা বলে দেওয়া এটা উচিত না, ঠিক আছে? হ্যাঁ, আবার ওভার স্মার্টনেসও ভালো না। অনেকে থাকে না একটা খুব বেশি স্মার্ট আনসার দিয়ে মনে হয় বুঝাই ফেলবো খুব, হ্যাঁ, খুব জ্ঞান দেখাই ফেলবো, এটার দরকার নেই।
যে কোনো ভাইবা বোর্ডের জন্য এটার কোনোই প্রয়োজন নেই। কোয়াইট এন্ড কাম থাকা, স্যার কি বলছেন বুঝি, হ্যাঁ এই ব্যাপারে তারপরে আমার বলার থাকলে তারপরে আমি বলি। ঠিক আছে, আমি আমার ভাইবা দিতে যাওয়ার আগে আমি মক ভাইবা দিয়েছিলাম। আপনাদেরকে একটা মজার ঘটনা বলি শুনেন। আমি একটা মক ভাইবা দিতে গিয়েছিলাম। মক ভাইবা দিতে যাওয়ার সময় তখন আমাকে হচ্ছে বলল যে আহ, একটা ডাস্টার দিছে, একটা মার্কার দিছে, মার্কার দিয়ে আমাকে বলছে একটা টপিক বুঝাইতে। তা আমি সুন্দর মতো ডাস্টার মার্কারটা দিয়ে আমার যা সামর্থ্য ছিল আমি এটা দিয়ে জিনিসটা পড়াইছি। পড়ানোর পরে আমাকে বলছে হ্যাঁ আপনি এখন এসে চলে আসে, আপনি বসতে পারেন। তারপরে আমি এসে বসছি। বসার পরে আমি তো সুন্দর মতো ভাইবা দিয়ে এসে তারা কিছু বলে নাই। ভাইবা শেষে যখন তারা আমাকে ফিডব্যাক দিচ্ছে, উনি সবার প্রথম ফিডব্যাকটা দিয়েছে যে আপনাকে ক্লাসটা যখন নিতে বলা হয়েছিল, তো আপনি ডাস্টারটা কোথায় ছিল, মার্কারটা কোথায় ছিল, আর আপনি ওটা শেষে ঠিক ওই জায়গায় ডাস্টার এবং মার্কারটা আপনি রাখছেন কিনা, নাকি আপনি এটা অন্য কোথাও রাখছেন। আমি তো আর মনে করতে পারি না, আমার তো খেয়াল নাই। পরে বলছে এটা কখনো করবেন না, আপনাকে যদি একটা জিনিস দেয় সেটা ঠিক যেখান থেকে যে অবস্থায় জিনিসটা নিছেন আবার ওখানে এনে ঠিক ওই অবস্থায় জিনিসটা রেখে দিবেন। আমি কি বলছি বুঝতে পারছেন? সো রাবার বোর্ড গুলো এরকম ছোট ছোট জিনিস পর্যন্ত তারা দেখতে পছন্দ করে, বুঝছেন? এই জন্য ফলো আপ এবং অ্যাটেনশন এই দুইটাই খুবই ইম্পর্টেন্ট, মনে থাকবে। আপনারা আমার সবাই ছোট ভাই বোনের মতো, এই জন্য আমি বলছি আর কি। বুঝছেন? হম। এই জন্য বললাম সবসময় হ্যাঁ, ফলো আপ এবং অ্যাটেনশন দুইটাই খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা আমরা তাহলে এখান থেকে সঠিক উত্তর কি হবে? সি নাম্বারটা, হোয়াট কালার ডু ইউ সি। এটা আমরা কিভাবে বুঝলাম? কালারটা হচ্ছে নাউন, এই কালার নাউনকে হোয়াট অ্যাডজেক্টিভ মডিফাই করতেছে। আচ্ছা, আসেন তারপর পেজে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা প্রপার অ্যাডজেক্টিভ অলরেডি দেখছি। এই যে আমেরিকান ওমেন, প্রপার নাউন থেকে আসা। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, নোবেল ম্যান, পোর পিপল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ওয়াইজ বয়, গুড, ব্যাড, নোবেল, এগুলা। অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, কি পরিমাণ। এখানে লিটল টাইম বলতে বোঝাচ্ছে কোনো সময় নাই, কোনো সময় নাই। এখানে কি ছোট সময় বোঝাচ্ছে? লিটল মানে তো হচ্ছে ছোট, ওটা বোঝাচ্ছে। যেমন আই হ্যাভ এ লিটল সিস্টার, ওই লিটল বোঝাচ্ছে? বলেন তো, আই হ্যাভ এ লিটল সিস্টার এটা এটা না, এটা না, ঠিক আছে, এটা আরেকটা। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। ওকে। তারপরে এনাফ ফুড, যথেষ্ট পরিমাণ ফুড আছে, কোয়ান্টিটি বোঝাচ্ছে। আচ্ছা, পরিমাণটা বোঝাচ্ছে, রাইট। এবার সে নিউমেরাল অ্যাডজেক্টিভ বলছিলাম, সংখ্যাগত ভাবে নাম্বার থেকে আসে, নিউমেরাল দেখলেই নাম্বার জিনিসটা মনে পড়ে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন, নাম্বার থেকে নিউমেরাল আসছে। আচ্ছা, তারপরে হচ্ছে আসেন আমরা একটু পরে চলে যাই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। আচ্ছা, প্রোনোমিনাল দেখে কি আইডিয়া তৈরি করা যায়? প্রোনোমিনাল শব্দটা কিসের থেকে এসে থাকতে পারে? এনি আইডিয়া? প্রোনোমিনাল শব্দটা দেখলে কোনটার কথা মনে পড়ে বলেন? প্রোনাউনের কথা মনে পড়ে, ভেরি গুড, প্রোনাউনের কথা মনে পড়ে। তাহলে আমাদের এমন কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলা চাইলে প্রোনাউনও হতে পারে, যেগুলা চাইলে অ্যাডজেক্টিভও হতে পারে। যেমন একটু আগে আমি দেখাইছি ডিস্ট্রিবিউটিভের ক্ষেত্রে ইচ, এনি, এরকম ছিল না? আবার এনি, এনি দেখেন সে অ্যাডজেক্টিভও এই প্রোনাউনও হইতে পারে, সে অ্যাডজেক্টিভও হইতে পারে। ইচ সে প্রোনাউনও হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, সেটা হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এটার মধ্যে একটা পোর্শন হচ্ছে কি কি, ডিস্ট্রিবিউটিভ, তারপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ, তারপর হচ্ছে পসেসিভ, ইন্টারগেটিভ। রিলেটিভ অ্যাডজেক্টিভটা লাগে না, এটা চাইলে স্কিপ করতে পারেন, বাট বাকি তিনটা কি পারা যাবে কিনা দেখেন তো। ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, পসেসিভ, ইন্টারগেটিভ, এই চারটা কি বোঝা যায়? আমি দেখাইছিলাম একটা স্লাইড করে আলাদা লিখে লিখে, মনে পড়ে যে কিভাবে একই শব্দগুলা হচ্ছে অ্যাডজেক্টিভও হয়, ইয়াও হয়, প্রোনাউনও হয়? মনে পড়ে না পড়ে না? স্লাইডটা দেখাবো একবার। এই যে এই স্লাইডটার কথা বলছি। এই যে দেখেন আমি প্রতিটা কেসে কেসে গিয়ে দেখাইছি, এটা কোনটা? এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ একটা, প্রোনাউন ভার্সেস অ্যাডজেক্টিভ, এই কেসটা। তারপর এটাকে কি বলেছিলাম, এটাও কি ছিল? এটা ছিল হচ্ছে ডেমনস্ট্রেটিভের। এটা কোনটা ছিল বলতে পারবেন? এটা ছিল কোনটা? এটা ছিল হলো ইন্টারগেটিভের। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তারপরটাই ছিল। ওকে, আমার
খুব কাছের একটা বন্ধু। হুম। ওর কথা মনে পড়তেছিল একটু আগে। ও বিসিএস ভাইভাতে ফেল করছিল। ঠিক আছে, কি করছিল বলেন? বিসিএস ভাইভাতে ফেল করছিল। ও কিন্তু এমনিতে অনেক ভালো স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, খুবই ভালো। গ্রাম অঞ্চল থেকে আসছে, কিন্তু খুবই হাম্বল পোলাইট। বাট ওর একটা অভ্যাস আছে। ওর অভ্যাসটা হচ্ছে ও, না এটা খারাপ না, কিন্তু যে কোনো কিছুতে কথায় কথায় ডাউট দিত, কিন্তু কিন্তু বলতো আর কি। বুঝছেন, এরকম টাইপের একটা অভ্যাস ছিল। তো ওর ভাইবা বোর্ডে ফেল করার সময় তো ও যে আসছে ভাইবা দিয়ে আমাকে বলছে যে ভাইবা খারাপ হয়েছে, বেশি ভালো হয় নাই দোস্ত, কিন্তু ফেল করবে এটা আমরা কেউ চিন্তা করি না। ও কেন ফেল করছিল জাস্ট পরে আমাদেরকে যেটা বলছে, একটা ঘটনা ঘটছে। সেটা হচ্ছে কি, কোনো একটা আনসার মানে ও দিছে, দেওয়ার পরে তারপরে পরীক্ষক একটা আনসার সম্ভবত এক্সপেক্ট করছিলেন, তো উনি একটা হিন্ট দিছেন আনসারটা এরকম হইতে পারতো কিনা। তখন ও আবার ডাউট দিয়ে বলছে যে না কিন্তু স্যার এটা এরকম হবে না, এটা তো এরকম না, আমরা বইতে পড়ছি এটা এরকম না, ওটা এরকম। এই যে ডাউট দিছে আমি বইতে পড়ছি বা এই, ওইখানে ওটা ফেলটা মনে করাইছে, এটা আমরা এখন আন্দাজে চিন্তা করি। সো কিন্তু কিন্তু কথা করা, কথায় কথায় ডাউট দেওয়া, এটা আসলে অনেকেই পছন্দ করেন না। মুরব্বী শ্রেণীর মানুষের সাধারণত বিশেষ ভাইবা নেন। মুরব্বীরা কি এটা পছন্দ করেন? কি মনে হয়, সিনিয়ররা এটা পছন্দ করেন? অফিসের বস পছন্দ করে যে এমপ্লয়ি খুব বেশি ঘন ঘন ডাউট দেয়? অফিসের বস তারা পছন্দ করে? মুরব্বী শ্রেণীর কোনো মানুষই এটা পছন্দ করে না। বন্ধু বান্ধবরা তো সমস্যা নেই, হ্যাঁ, কাছের মানুষজন, পরিবারের মানুষজন খুব বেশি সমস্যা নেই, কিন্তু অনেক সময় মুরব্বী শ্রেণীর মানুষ, একটু শ্রেণীর মানুষ, তারা কিন্তু এটা পছন্দ করেন না। হয়তো মুখে অনেক সময় কিছু বলেন না, কিন্তু তারা যে, সবাই এরকম নাও হইতে পারে, বাট অনেকেই এটা পছন্দ করেন না, একটু ডাউট দিলে বা ই করলে তারা একটু মাইন্ড করেন। তো এরকম একটা ঘটনা থেকে সে কিন্তু ফেল করছে। ঠিক আছে, আমি আপনাদেরকে এগুলো কেন ছোট ছোট করে বললাম, আপনারা যেহেতু বিসিএস লাইনের প্রিপারেশন নিচ্ছেনই, ঠিক আছে, সুতরাং আপনারা আহ আহ কি বলে, এই ধরনের জিনিসগুলা, নিজেদের কথা বলার স্টাইল বা এই আরো কিভাবে হাম্বল হওয়া যায়, আরো কিভাবে পোলাইট হওয়া যায় মানুষের প্রতি, চেষ্টা করবেন। এতে কি দোষের কিছু আছে? পোলাইট হলে হাম্বল হলে দোষের কিছু আছে? ও এখন কোথায় আছে? ও এখন আলহামদুলিল্লাহ ও ভালো আছে, এমনিতে এমনিতে এখনো একটা সরকারি ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে আছে। আহ, ভালো ছাত্র, তো পড়াশোনা পারে, একটা না একটা তো অবশ্যই সে ভালো করবে, কিন্তু এই জিনিসটার জন্য সে একবার বিশেষ ফেল করছিল, এই ঘটনাটা বললাম আর কি। ঠিক আছে। হম। আসেন আমরা সামনের দিকে যাই। আর একটু একটু বেশি হাম্বল হইতে তো সমস্যা নেই, একটু পোলারিটি তো সমস্যা সমস্যা আছে। হম, কোঅপারেটিভ হইতে, একটু হাম্বল হইতে, একটু পোলারিটি, এটা কি খারাপ? বলেন, এটা কি কোনো দিক থেকে খারাপ? বিসিএস বাদ দিতেন না, বিসিএস এর দরকার নেই, কিন্তু সব দিক থেকে সবার সাথে ভালো আন্তরিক হওয়া, ঠিক আছে, তাহলে খারাপ না। আবার এক্সাম দেয় নাই, আবার তো এক্সাম তো দিছে, হয় নাই আর কি, পরে আর প্রিলি, ঠিক আছে, হয়নি। হম, হয়নি। আচ্ছা, আসেন সামনের দিকে। দিস দ্যাট দিস দোস সাচ, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ, এটা আমরা দেখছি। ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রিবিউটিভের ক্ষেত্রে ইচ এভরি আইদার নেইদার বলছি না, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ, বলছিলাম না, সবার মধ্যে, দুজনের মধ্যে যে কোনো একজনকে, কাউকে না, ঠিক আছে। ওকে, আসেন আমরা তারপরটাই যাই। আচ্ছা, ইন্টারোগেটিভ পড়াইছি। হোয়াট, হুইচ, হুজ দেখাইছিলাম পার্থক্য, এই যে হুইচ জ্যাকেট, জ্যাকেটটা হচ্ছে নাউন। হোয়াট বুক, এখানে বুকটা হচ্ছে নাউন। হোয়াট, হুজ ফোন, এটা হচ্ছে নাউন, নাউনের আগে বসে তারা, দেখাইছে। আচ্ছা, ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ দেখবেন বাসায়, ঠিক আছে, এটা দেখবেন, হ্যাঁ। এটা আপনাদের পড়ার জন্য রেখে দিলাম, আমি তো বুঝাই দিছি। পসেসিভ অ্যাডজেক্টিভ দেখবেন, এই যে হিজ, হার, মাইন, এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। দেখি এখানে প্রশ্ন করছে হুইচ ইজ অ্যাডজেক্টিভ, নিচের কোনটা অ্যাডজেক্টিভ, দেখি আপনারা এটা পারেন নাকি, উত্তরটা করার চেষ্টা করুন। এই প্রশ্ন করছেন ভাইভাতে ফেল করলে আবার প্রিলি থেকে এক্সাম দিতে হয় কেন? ও বাবা, 100-তে 100 অবশ্যই দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, নাইলে তো 100-তে 100 আবার প্রিলি থেকে স্টার্ট। ভাইভা ফেল মানে হলো আবার যেখানে ছিল সেখান থেকে আবার শুরু, ঠিক আছে।
আচ্ছা, পসেসিভ প্রোনাউন আর পসেসিভ অ্যাডজেক্টিভের মধ্যে পার্থক্য আমি দেখাই দিচ্ছি। এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন, এই হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। পার্থক্যটা কোথায়? ধরেন ইওর ক্ষেত্রে এটা হয় ইওর, এটা হয় ইয়োর্স। এখানে হয় মাই, এখানে হয় মাইন। এখন বুঝতে পারতেছেন? ধরেন এখানে হবে দেয়ার, এটা হবে দেয়ার্স। বুঝতে পারছি? ওকে। হিজের ক্ষেত্রে দুইটা ফর্ম সেম, এটাও হিজ, এটাও হিজ। হিজের দুইটা ফর্ম সেম, ঠিক আছে। হারের ক্ষেত্রে এটা হয় হার, এটা হয় হার্স। দুইটা জায়গায় ফর্মটা সেম থাকে, একটা হচ্ছে হিজের ক্ষেত্রে আর এটা হচ্ছে ইটস এর ক্ষেত্রে। ইটস এবং ইটস, এই দুটা আবার সেম, বাকিগুলো আলাদা। ওকে, ক্লোজ করে দিচ্ছি। 5 4 3 2 1। ওকে। আচ্ছা, ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ মানুষ উত্তর করে দিছেন। তো এখানে ভোটে দুইটা জিনিস খুব কাছাকাছি আছে। একটা হচ্ছে মাইজার, আর হলো তার ইয়ের, এটাকে কি বলে যেন, স্পেশাল। কোনটা বেটার মনে হয় বলেন তো? মনে রাখবেন মাইজারটা একটা নাউন, এটা অ্যাডজেক্টিভ না। হ্যাঁ, স্পেশালটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা মাথায় রাখতে হবে। মাইজার মানে কৃপণ। হ্যাঁ, তো স্পেশালটা আমরা, স্পেশাল শব্দটার পরে কিন্তু একটা নাউন বসানো যায়, রাইট? তাই না? হ্যাঁ। ওকে, সো মাইজার কিন্তু নিজেই নাউন, এটা মাথায় রাখতে হবে। যেমন স্পেশাল বাস, স্পেশাল ট্রেন, ঠিক আছে, এরকম হয়। ওকে, তাহলে আমরা এটা দেখে ফেললাম। এখন আমরা একটু যাই পরের স্লাইডে। আমাদের আজকে অনেকটুকু পড়া হয়ে গেছে, আর একটু বাকি আছে। এখানে বিগত বছরের কোশ্চেন গুলো আছে, এটা আপনারা, আমি আনসার ট্যাগ দিয়ে আপলোড করে দিব না, আমরা আসলে পরেরটা থেকে যাই একটু। ডিগ্রি চেঞ্জ। ডিগ্রি চেঞ্জ তো আপনারা সবাই পড়ছেন আগে 9 10-এ, রাইট? পড়ছেন না সবাই? হুম। মাইজারের অ্যাডজেক্টিভ কি? মাইজারের অ্যাডজেক্টিভ হচ্ছে মাইজারলি। মাইজারের অ্যাডজেক্টিভ কি বলছি বলেন তো? শেষে একটা এলওয়াই যুক্ত করে দিলেই হবে, মাইজারলি। লিখে দিই, ওটা আগের স্লাইডে লিখি, তাহলে মানে ভালো হবে। মাইজারের অ্যাডজেক্টিভ হচ্ছে মাইজারলি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। ওকে। ওকে, না মাইজারলি ম্যান তো হয় না, মাইজারলি অ্যাটিটিউড, ঠিক আছে, মাইজারলি থটস, এরকম হয়, ঠিক আছে। আসে, মিজারেবল কি হয় কিনা? মিজারেবল হয়, কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যায়। মাইজার থেকেই মিজারেবল আসছে, ঠিক আছে, কিন্তু অর্থটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। ওকে। মাইজারের অ্যাডভার্ব কেমনে হবে? মাইজার তো নাউন, নাউনের কি অ্যাডভার্ব হয় বলেন? নাউনের তো ডিরেক্ট ভাবে অ্যাডভার্ব হয় না। নাউনকে কি সবসময় অ্যাডভার্ব বানানো যায়? যায় না তো। আমেরিকা নাউন, এখন এটার আপনি কি অ্যাডভার্ব বানাবেন? সম্ভব? সম্ভব না। সবকিছুকে চাইলেই বানানো সবকিছু সম্ভব না। ওকে। আচ্ছা, তো এখন আপনারা তো ডিগ্রি পড়ে আসছেন না সবাই? আপনাদের মনে আছে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ? পজিটিভ কি ছিল? পজিটিভ ছিল গুড। কম্পারেটিভ কি ছিল? বেটার। সুপারলেটিভ কি ছিল? বেস্ট। মনে পড়ে? না মনে পড়ে না? দেখেন তো ছোটবেলার পড়া, ছোটবেলার পড়া। তখন যদি জানতেন চাকরি জীবনে আইসা এই পড়া আবার পড়া লাগবে, তাহলে তখনই ভালো মতো পড়ে ফেলতেন না? বলেন তো দেখি, তখনই ভালো মতো পড়ে ফেলতেন কিনা? হ্যাঁ। সো প্রিপোজিশন ক্লাস 1 থেকে শুরু হয়, একদম চাকরির বিসিএস পরীক্ষা পর্যন্ত প্রিপোজিশন আসতে থাকে। তো ক্লাস 1-এই ভালো মতো প্রিপারেশন করে ফেলা ভালো, আমি যেটা বুঝি। খামাখা সারা জীবন তো বার্ডেন ক্যারি করার কোনো দরকার নেই, তাই না? তো এটা হচ্ছে, যেমন ইংরেজিটা হচ্ছে, আমি যেমন মনে করি বাচ্চাদেরকে ক্লাস 4 5 এর মধ্যে ভালো মতো শিখাই দেওয়া উচিত। শিখাই দিলে যাতে পরবর্তীতে সে আর ইংরেজিতে না আটকায়, ঠিক আছে। হ্যাঁ, ওই সময় আমরা ইম্পর্টেন্সটা বুঝি না, কিন্তু
ক্লাস 4-5 এর মধ্যে খুব ভালো একটা টিচার দিয়ে, ইংরেজি টিচার দিয়ে বাচ্চা কাচ্চাদের অল্প বয়সে যদি ইংরেজিটা ভালো মতো শিখাই দেওয়া যায়, পরেরটা পরে আস্তে আস্তে সায়েন্সের সাবজেক্ট বড় হইতে হইতে শিখে ফেলায়। কিন্তু ইংরেজিটা পরে আবার ভাষাগুলো আসলে পরে আইসা শেখাটা খুব মুশকিল। ছোটবেলায় যাদেরকে বাপ মা কোরআন শরীফ পড়া শিখাই দেয় না, এরা যে পরে বুড়া মানুষ হইলে কোরআন শরীফ শিখা কি পরিমাণ পেইন হয় তাদের জন্য বিশ্বাস করতে পারবেন না। তখন আবার তারা আলিফ বা তাসা দিয়ে পুরো কোরআন শরীফ তার জন্য শিখা অনেক কষ্ট, যে হুজুর শিখাবে তার জন্য কষ্ট। কি কথা কি ভুল বলছে? দেখেন নাই কখনো মুরব্বী মানুষ এরকম দেখেন নাই, কোরআন শরীফ পড়া ভুলে গেছে তাদেরকে আবার নতুন করে শেখানো খুব টাফ। ভাষা এই জন্য অল্প বয়সে শিখে ফেলতে হবে। ছোট থাকতে মানুষের ব্রেন বেশি অ্যাক্টিভ থাকে ভাষার ক্ষেত্রে, তো তখন দ্রুত ভাষাগুলো শিখে ফেলতে হবে। ঠিক আছে। ছোট বাচ্চাকে আপনি 5 দিন কার্টুন দেখান, দেখবেন টট্টর করে হিন্দি বলে দিচ্ছে। ওরে আপনি 10 দিন আরবি কার্টুন দেখান, ও দেখবেন আরবিও পেরে ফেলবে একসময়। ওরে আপনি ইংরেজি কার্টুন দেখান, ও দেখবেন ইংরেজিও শিখে ফেলবে। বুঝছেন, ভাষা হচ্ছে এরকম, শুনতে দিলে এমনি মানুষ শিখে, এমনি পারে। আচ্ছা, তো আমরা এখানে আলোচনায় যাই পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রির ব্যাপারে। তো পজিটিভ ডিগ্রিকে আমরা যখন পড়ি, তো আমরা সাধারণত সো অ্যাজ এবং অ্যাজ অ্যাজ ব্যবহার করি। কি বলেন তো, একটু সবাই লিখে পাঠান। সো অ্যাজ এবং অ্যাজ এস, এই দুইটা আমরা ব্যবহার করি। দেখি এই দুইটা একটু লিখে পাঠান তো, কি কি ব্যবহার করা যায়, সবাই একটু লিখেন। সো অ্যাজ এবং অ্যাজ এস সবাই লিখে পাঠান, সবাই। যারা পারি তারাও লিখে পাঠায়, যারা পারি না তারাও লিখে পাঠায়। লিখলে কি হয়, একটু মনে থাকে বেশি। লিখলে কিন্তু মনে থাকে। হ্যাঁ, নিজের হাতে একটা জিনিস লিখছি, মনে থাকবে না? মনে তো থাকে। ঠিক আছে। ওকে, তাহলে স্ট্রাকচারটা কিরকম হয় আমরা দেখি, সবাই একটু দেখে আসেন। দ্য চেয়ার ইজ অ্যাজ এক্সপেন্সিভ অ্যাজ, তার মানে মাঝখানে একটা অ্যাডজেক্টিভ বসে, তার আগে একটা অ্যাজ, তারপর একটা অ্যাজ। দেখেন, সো ফাস্ট অ্যাজ, মাঝখানে একটা অ্যাডজেক্টিভ, শুরুতে একটা সো, পরে একটা অ্যাজ। এটা হচ্ছে পজিটিভিটি স্ট্রাকচার। এবার চলে আসে কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রিতে আমাদের কি বসে, দেন। বানানটা একটু লিখে পাঠান তো সবাই। THAN, দেন, সবাই একটু লিখে পাঠান। এটা কি THEN দেন নাকি THAN দেন? সবাই লিখে পাঠান বানানটা। THAN দেন, দেন মানে হচ্ছে তুলনা। গুড, ঠিক আছে, সবাই লিখে পাঠাচ্ছেন, ভেরি গুড। এবার চলে আসছেন সুপারলেটিভ। সুপারলেটিভটা সহজ। এলিজাবেথ ইজ দ্য টলেস্ট অফ অল গার্লস ইন দ্য ক্লাস, এটা সহজ। দা থাকে, তারপর একটা ইএসটি যুক্ত করে দিতে হয়, এটা সহজ। আচ্ছা, এখন আমাদের নিয়মটা কি? হ্যাঁ, তো নিয়মটা হচ্ছে কখন ই আর ইএসটি হয়, এটাকেও একটু বলে দেই। সেটা হচ্ছে যখন মনোসিলেবল হয়, মনোসিলেবল, তখন এটাতে ই আর ইএসটি হয়। যেমন একটা উদাহরণ যাই আমরা, ধরেন ব্ল্যাক, কম্পারেটিভ ফর্ম কি হবে? ব্ল্যাকার। সুপারলেটিভ কি হবে? ব্ল্যাকেস্ট। নাইস, নাইসার, নাইসেস্ট। এগুলো হচ্ছে সিলেবলটা ছোট। ফাইন, ফাইনার, ফাইনেস্ট। রিচ, রিচার, রিচেস্ট। টল, টলার, টলেস্ট। এরকম। এখন যখন শব্দটা বড় হয়, মাল্টিপল সিলেবলে হয়, তখন সেখানে ইআরইএসটি দিয়ে হয় না, মোর মোস্ট দিতে হয়। যেমন বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। কি বলছি? বিউটিফুল, তাহলে কতগুলো সিলেবল? অনেকগুলো সিলেবল না? বিউটিফুল 3টে সিলেবল হয়ে গেছে কিন্তু। তাহলে মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। রেসপন্সিবল, রেসপন্সিবল, তাহলে করেন মোর রেসপন্সিবল, মোস্ট রেসপন্সিবল। ঠিক আছে, এরকম আরো হতে পারে। ওয়ান্ডারফুল, তাহলে কি হবে? মোর ওয়ান্ডারফুল, মোস্ট ওয়ান্ডারফুল। কথা বুঝাইতে পারছি? তাহলে এখন দেখি, এটা করেন তো দেখি, এই প্রশ্নটা সলভ করেন। এক্সাম্পল, হুইচ ইজ দ্য কারেক্ট কম্পারেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ? এটা করেন তো দেখি, কোনটা সঠিক কম্পারেটিভ ফর্মে আছে। অনেকে বলছে এ, অনেকে বলছে বি, আর কেউ কেউ বলছে সি। এই যারা যারা সি বলতেছে তাদেরকে একদম বন্দুক দিয়ে গুলি করবো। সিতে তো কম্পারেটিভই নাই। সি কেমনে বলেন আপনি? এই অ্যারেস্ট করেন, এদেরকে ধরে ধরে গুলি করব। বলতেছে সি। তাহলে কোনটা? এতে কোনো সমস্যা আছে?
দিস বুক ইজ নট ফাইনার দেন ইয়োর্স, এতে কোনো সমস্যা আছে না নাই? কম্পারেটিভ ফর্ম ঠিক আছে না? হ্যাঁ, এতে কিন্তু কোনো সমস্যা নাই, রাইট? আচ্ছা, বিতে কোনো সমস্যা আছে? ইউর বুক ইজ ফাইনার দেন দিস, এতে সমস্যা আছে? এটাতে একটু হালকা একটু সমস্যা আছে। কি হবে? ইউর বুক ইজ ফাইনার দেন দিস বুক হইলে এটা কারেক্ট হইতো, বেস্ট হইতো। ঠিক আছে? বাট ইউর বুক ইজ ফাইনার দেন মাই বুক, এরকম যদি কিছু একটা হইতো তাহলে হইতো। শুধু দিস দিলে হবে না, এটার জন্য সমস্যা। তাহলে সঠিক উত্তর কি হবে? এ। কথা বুঝে গেছে না যায় নাই? বুঝা গেলে ইয়েস বলেন, না বুঝা গেলে নো বলেন। তবে একটা ইয়েস নো ভেরি গুড লিখে পাঠান। কম্পারিজন হইতে হয় সবসময় ইকুয়াল জিনিসের সাথে। কিসের সাথে বলেন তো? ইকুয়াল ইকুয়াল জিনিসের সাথে। আমি তো ইংরেজি টিচার, আমার আম্মা খুব বিপদে আছে জানেন। আমার আম্মা সেদিন আসছে, এসে বলতেছে তুই গরুর চেয়ে খারাপ। আমি বলছি আমার সাথে গরুর কোনো তুলনাই চলে না, আপনি কথাটা ভুল বলছেন। আম্মা তো হা করে তাকায় আছে। পরে আম্মারে আমি সুন্দর মতো বুঝাইছি, আম্মা দেখেন কম্পারিজন হবে ইকুয়াল ইকুয়াল জিনিসের সাথে, মানুষের সাথে গরুর কোনো কম্পারিজন সম্ভব না। ঠিক আছে? মানুষের সাথে মানুষের, আপনি বলতে পারেন যে তুই ওই গরুর মালিকের চেয়েও খারাপ, তাহলে সমস্যা নেই। গরুর মালিক একজন পার্সন, আমি একজন পার্সন, তাতে কোনো প্রবলেম নেই। আমি কি বলছি এসে বুঝছেন না বুঝেন নাই? জাস্ট জাস্ট 3 সেকেন্ড, আমার একটা কল আসছে, একটু প্লিজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এখন এইসব বলি টলি দেখে আমার কপালে হলো 10 দুঃখ। কেন 10 দুঃখ? আমি আমারে একটা নিয়ম শিখাইতে যাই, আম্মা আমারে 10টা নিয়ম আরো 20টা ভুল ধরে দেয়। এখন আমার মনে করেন ভুলের কোনো অভাব নাই, আমার হইলো খারাপ কর্মের কোনো অভাব নাই, আমি নানান ভাবে খারাপ, আমার এটা সমস্যা, আমার ওইটা সমস্যা, পা থেকে মাথা পর্যন্ত এখন আমার সমস্যা। ঠিক আছে? এখন তো ধরেন বয়স হয়েছে, এখন কি আর ওইভাবে মারতে পারে? বুঝেন নাই, ওইভাবে তো মারে না, কিন্তু মুখের যা মাইর এর চেয়ে হাতের মাইর সহজ। মুখের যেমন মাইর টাইর দেয় আমারে, হ্যাঁ, এর চেয়ে যদি হাতে মারতো তাও মনে এত ব্যথা লাগতো না, কিন্তু মুখে এমন একটা কথা বলে আর মাঝে মাঝে যে এরকম একটা লুক দেয়, মনে যেন তার জীবনটা ব্যর্থ, আমার জন্ম দিয়ে সে শেষ, জীবনে ঠিকই গেছে। ঠিক আছে? ওকে, আসেন আর কথাবার্তা না বলি, আমরা সামনের দিকে আগাই। হুম, কি জানি বলতেছিলাম। আমার আব্বা মানে যতবার মারছে, আমি কান্দি নাই। কত মারছে আমারে, থাপ্পড় টাপ্পড় থেকে শুরু করে কত কিছু বাদ নাই। আব্বা তো প্রচন্ড রাগী মানুষ, শাসন টাসনের মধ্যে রাখছে সব সময়। আমি কখনো কান্দি নাই, মাইরা আমারে কান্দাইতে পারি না, কিন্তু আম্মা চোখের পানি ফালাই দিলে আর বুকটার খালি হয়ে গেছে, আর ভালো লাগে না। আম্মা যদি একটুখানি মন খারাপ করছে আমার, ছোটবেলা থেকে। আমার আমি যখন ক্লাস 2 না 3-তে পড়ি, কে জানি আমারে বলছিল যে মার মনে কষ্ট দিয়ে রাস্তায় গেলে গাড়ির নিচে পড়বা, পড়ে মরে যাবে। এরপরের থেকে আমার মনের মধ্যে ভয়, কষ্ট দিয়ে বাড়িলে এখনই বোধহয় আমার উপরে একটা আযাব আসবে, এরকম মনে হয়। তো এই ছোটবেলায় এই আইডিয়াটা ঢুকাই দিছে, আপনারা যখন বাবা মা হবেন আপনারা বাচ্চা কাচ্চাদের মধ্যে এই আইডিয়াটা ঢুকাই দিবে যে মা বাবার মনে কষ্ট দিয়ে তুমি যেখানেই যাও তোমার উপর আযাব আসতে পারে, তোমার উপর গজব আসতে পারে। এই ভয়টা ছোটবেলায় ঢুকাই দিলে বাচ্চা কাচ্চা দেখবেন যে আজীবন আপনাকে রেসপেক্ট করবে, অন্তত আপনার কথার বাইরে সে চলে যেতে পারবে না কখনো। ঠিক আছে? কিছু কিছু জায়গায় লজিকের চেয়ে বরং ইমোশনটা বেশি খাটায়। ঠিক আছে? আসেন আমরা, অনেকেই বুঝতেছে না বি নাম্বারটা কেন ভুল। ইউর বুক ইজ ফাইনার দেন দিসের সমস্যাটা কোথায়? দিসটা অ্যাকচুয়ালি পিওরলি কোন জিনিস সেটা নির্দেশ করছে না। তাহলে বুকের সাথে একটা বইয়ের সাথে তুলনা হইতে হবে কিসের? আরেকটা বইয়ের। ইকুয়াল জিনিসের মধ্যে কম্পারিজন হইতে হবে। আমি যদি বলি দা দা কি বলে, দ্য রাইস অফ দিনাজপুর, দিনাজপুর ইজ বেটার দেন বগুড়া, ইজ বেটার দেন বগুড়া, এটা কি কারেক্ট হবে? কেউ বলতে পারবেন এটা কারেক্ট হবে কিনা? এটা কারেক্ট হবে না। যারা বুঝেন না তারা একটু ভালো মতো দেখেন, হ্যাঁ। এটা জীবনেও কারেক্ট হবে না। কেন? এক পাশে আমি দিনাজপুরের চালের সাথে আরেক পাশে বগুড়া জেলাকে কম্পেয়ার করে ফেলছি। ঠিক আছে? তাহলে এটাকে কারেক্ট করার উপায় কি? জেলার সাথে চালের তুলনা হয় না, জেলার সাথে জেলার তুলনা, দিনাজপুরের সাথে বগুড়ার তুলনা হবে,
দিনাজপুরের চালের সাথে বগুড়ার চালের সাথে তুলনা হবে, তাহলে এটা এইভাবে লিখা যায়, দ্য রাইস অফ দিনাজপুর ইজ বেটার দেন দ্যাট অফ বগুড়া, দ্যাট অফ বগুড়া, এভাবে লিখতে হবে। ঠিক আছে। সো ইউর বুক ইজ ফাইনার দেন দিস, দিস কি, কিসের, কিসের কম্পারিজন, না তাহলে হবে দিস বুক, তাইলে জিনিসটা ইকুয়াল হবে। এখন কি বুঝছেন না বুঝেন নাই? বুঝে থাকলে ইয়েস বলেন, না বুঝে থাকলে নো বলেন। ওকে, আসেন তারপরে আমরা যাই সামনের দিকে আগে। ওকে, আচ্ছা, দেখি এটা এটা বলছে, দেখি এটা একটু প্রথমটাতে পসেসিভ থাকলে পরেরটাতে পসেসিভ হয়, এটা করতে পারবেন নাকি দেখেন তো, এটা পারেন নাকি? এটার আনসার কি হবে কে বলতে পারবেন? সুন্দর উত্তর, আমরা এটা পেয়ে গেছি, এটা সঠিক উত্তর হচ্ছে এ নাম্বার। ঠিক আছে, এই পাশে যেহেতু মাই ছিল, তাইলে এই পাশে হচ্ছে ইয়োরস হবে। ক্লিয়ার? এই যে ইয়োরস হবে, তাহলে এই পাশের সাথে এই পাশের একটা ব্যালেন্স তৈরি হলো। ক্লিয়ার? হ্যাঁ, মাই ড্রেস ইজ কস্টলিয়ার দেন দিস বললে কি হইতো, মাই ড্রেস ইজ কস্টলিয়ার দেন দিস, এটা বললে কি হইতো, মাই ড্রেস ইজ কস্টলিয়ার দেন দিস হইতো? না, ভুল হতো। ঠিক আছে, আচ্ছা আসেন তাহলে সামনের দিকে যাই। ওকে, আসেন সামনের দিকে। আচ্ছা, কম্পারেটিভের পূর্বে সাধারণত দা বসে না, কিন্তু ব্যক্তি বা বস্তু তুলনা করতে আছে টু উল্লেখ থাকলে বুঝাই। মানুষ আহ ইয়া হইতে, সুপারলেটিভ হইতে লাগে কয়জন, মিনিমাম কয়জন লাগে সুপারলেটিভ হইতে, কে বলতে পারবেন? মিনিমাম তিনজন লাগে, দুইজনের বেশি লাগবে, রাইট। কিন্তু ধরেন আছেই দুইজন, দুইজনের মধ্যে একজন ভালো, একজন বেশি ভালো, এই কম্পারেটিভ বুঝাইতে তখন হচ্ছে আপনার কম্পারেটিভের আগে দা বসে। ঠিক আছে, যেমন ধরেন আমি যদি বলি শি ইজ টলার অফ দা টু গার্লস, এইটা একটা ভুল বাক্য। কেন? ইয়া আছে কয়জন, গার্লস আছে কয়জন, মেয়ে আছে কয়জন, দুইজন, তাহলে দুইজনের মধ্যে টলার বলতেছে, তাহলে তার আগে আবার দা দিতে হয়। কনসেপ্টটা ক্লিয়ার না, ক্লিয়ার না? ইয়েস তো ভেরি গুড বলেন, সবাই কি বুঝছি? তাহলে এখানে আমরা একটু সুন্দর মতো এটাকে আলাদা ভাষায় বলতে পারি, অফ দা টু থাকলে, কি থাকলে, অফ দা টু থাকলে কম্পারেটিভের আগে দা হবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে আনসার কি হবে বলেন তো, দিস ইজ দা ওয়াইজার প্লেন বিটুইন দা টু, এখানে কি সমস্যা? বিটুইন দা টু, বিটুইন এর মধ্যে একটা টু আছে, তারপর আবার টু, সুতরাং সি নাম্বার ভুল, সি হবে না। দিস ইজ দা ওয়াইজার প্লেন, আরে এটা প্লেন হবে না, এটা প্ল্যান হবে, প্ল্যান হবে। আরে প্লেন কেমনে ওয়াইজার হয়, প্লেনের তো আর জ্ঞান নাই। হ্যাঁ, এটা একটু বানান ভুল আছে। দিস ইজ দা ওয়াইজার প্ল্যান অফ দা টু, সঠিক উত্তর হবে বি নাম্বার। দেখেন তো সবাই বুঝছেন নাকি? বুঝে থাকলে ইয়েস নো ভেরি গুড বলেন, সবাই একটু ইয়েস নো ভেরি গুড বলেন দেখি। সিতে কি সমস্যাটা বুঝছি আমরা, বিটুইন বললে তো একবারই টু আসছে, তাহলে আবার টু আনার কোনো প্রয়োজন নাই, তাহলে ওয়াইজার প্ল্যান অফ দা টু হবে। ওকে ফাইন, আসেন সামনে। ওয়াইজেস্ট দুইটার মধ্যে কেমনে ওয়াইজেস্ট হবে ভাইয়া? দেখেন এই যে এখানে বলছে তো দুইজন, এমন দা টুর সাথে এমন হয়, হয় না। আচ্ছা, আবার ধরেন এই যে অফ দা টু, দুইজনের মধ্যে কি সুপারলেটিভ হওয়া সম্ভব? সুপারলেটিভ হইতে মিনিমাম তিনজন লাগবে না? বুঝে গেছে? ওকে, আসেন সামনের দিকে যাই। তারপরেরটাই যাই, সমানুপাতিক হ্রাস বৃদ্ধি। সমানুপাতিক হ্রাস বৃদ্ধি, এটা কি হবে বলেন তো? দ্য গ্রেটার দ্য ডিমান্ড, তাহলে এখানে দা গ্রেটার আছে, তাহলে এখানে হবে দা হায়ার, দা হায়ার দ্য প্রাইস। যত ডিমান্ড বাড়বে তত প্রাইস বাড়বে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, দেখেন মোর ইউ রিড মোর ইউ লার্ন, হবে না, কি হবে? এখানে কি আছে, দা মোর, এখানে দেখেন শুধু মোর আছে, এটাও হবে না। মোর ইউ রিড দা মোর, এখানেও মিলে নাই, এটাও হবে না, তাহলে কি হবে, দা মোর ইউ রিড দা মোর ইউ লার্ন। এটা কিন্তু খুব সুন্দর কোশ্চেন, এটা ঢাকা ইউনিভার্সিটি এডমিশন টেস্টের কোশ্চেন, ডিইউর এডমিশন টেস্টের কোশ্চেন ছিল এটা। ঠিক আছে,
বুঝছেন না বুঝেন না, দেখেন তো বি নাম্বারটা, 2 নাম্বারটা বুঝছেন? সবাই একটু দেখে রেসপন্স করেন তো। দা মোর হলে ওই পাশে আবার দা মোর হবে, এই পাশে দা প্লাস কম্পারেটিভ, তাহলে ওই পাশে দা প্লাস কম্পারেটিভ হবে। এটা সহজ, তালে তালে পারা যায়। আচ্ছা, তারপরেরটাই দেখি আমরা একটু। দুইয়ের মধ্যে বেছে না বুঝাতে কম্পারেটিভ এর আগে দা এর পরে অফ বসে, এটা আমরা করছি না? বলেন তো এটা এটা পারবেন? আমরা একটু আগে করছি কিন্তু, আমরা লিখে আসছিলাম অফ দা টু হয়, মনে আছে? অফ দা টু থাকলে আমি পড়াইছিলাম, এই যে এখানে পড়াইছিলাম, এই যে অফ দা টু, দুইয়ের মধ্যে হলে কি হয়? অফ হয়। এটা একটু খেয়াল রাখবেন, তাহলে এটা কি হবে? করিম ইজ দ্য স্মলার অফ দ্য টু বয়েজ। আচ্ছা, একজন ব্যক্তি দিন দিন তার বয়স বাড়তেই আছে বাড়তেই আছে, তাহলে কি হবে? ওল্ডার এন্ড ওল্ডার। এই যে দুইটা কম্পারেটিভ। এই এটা কি ড্যান আসলো কই থেকে? আই হাই 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 হাই, ভুল পড়াই ফেলতেছি। ড্যান হবে না, অ্যান্ড হবে, অ্যান্ড অ্যান্ড অ্যান্ড। গেটিং ওল্ডার এন্ড ওল্ডার, এইভাবে। বুঝছেন না বুঝেন নাই? দিন দিন তার বয়স বাড়তেই আছে, দ্য প্রাইস ইজ গেটিং হায়ার এন্ড হায়ার, দাম বাড়তেই আছে, এরকম। ওকে। প্রেফার এবং প্রেফারেবলের পরে কি হয়? টু বসে। আমরা এটা জানি না, প্রেফারের সাথে টু বসে, এটা কি জানি? প্রেফারের সাথে কি বসে? টু বসে, এটা ম- মনে রাখতে হবে, ঠিক আছে? প্রেফারের সাথে যে টু বসে এটা মনে রাখতে হবে। আসলে আমরা একটু দেখি। আই প্রেফার ডেথ ফ্রম ডিসঅনার হবে? প্রেফারের সাথে কি ফ্রম হবে? হবে না। প্রেফার ডেথ এগেনস্ট ডিসঅনার হবে? হবে না। তাহলে কি হবে? আই প্রেফার ডেথ টু ডিসঅনার, বি নাম্বার, এটা হবে। প্রেফারের সাথে টু আসবে, ঠিক আছে? এটা পারবেন? এটার আনসার কি হবে? কে বলতে পারবেন? এটা উত্তর কি হবে? ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার নাকি ডেথ ইজ মোর প্রেফারেবল টু ডিসঅনার হবে? বলেন তো, এ হবে না ডি হবে? হ্যাঁ, মোর প্রেফারেবল বলার কিছু নেই, প্রেফার ইটসেলফ ইজ কম্পারেটিভ, তাহলে ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার হবে, এ নাম্বার। আসেন তারপরটাই। আচ্ছা, এটার দরকার নাই, এটা একটু স্কিপ করে গেলাম। আচ্ছা, এইটা খুব ইম্পর্টেন্ট। এখানে কয়টা স্টার দিব বলেন তো? একটা, দুইটা, তিনটা স্টার দিব। কয়টা স্টার দিছি এই রুলটার আগে? সবাই বলেন, এই রুলটার আগে কয়টা স্টার দিছি? আমি সব রুলস এর আগে এত স্টার দিছি? সব রুলস এর আগে কিন্তু এত স্টার দেই নেই, কিন্তু এই রুলসটার আগে এসে কিন্তু আমি থেকে 3টা স্টার দিছি। এটা আমরা এখান থেকে শিখবো। সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র, সুপেরিয়র, প্রায়র, আল্টেরিয়র, পোস্টেরিয়র এবং প্রেফার, এদের পরে দেন না বসে টু বসে, প্রেফারের সাথেও টু বসে। তাহলে এখানে আনসার কি হবে বলেন? এই 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 প্রবলেমটা সলভ করে আমাকে আনসার বলেন তাড়াতাড়ি। নিচের এক্সাম্পলটা সলভ করে আনসার বলেন। এটার উত্তর হবে হি ইজ সিনিয়র টু মি। আসেন চলে যাই তারপরেরটা। আচ্ছা, কোন বাক্যে অ্যাজ এজ ও কম্পারেটিভ উভয়ই থাকলে প্রথমে অ্যাজ এজ এবং পরে কম্পারেটিভ বসে। দেখেন, এখানে আগে মানিটা, অর্থটা কি এটা একটু বুঝাই বলি। বলছে আহ সে সে যদি অন্য মেয়েদের চেয়ে বেশি সুন্দরী নাও হয়, অ্যাটলিস্ট বাকি মেয়েদের মতো সুন্দরী ছিল। কথাটা কি বুঝছেন? ওই যে আমরা এরকম বলি না যে, ধরেন অমুক প্লেয়ার যদি অমুকের চেয়ে অ্যাটলিস্ট ভালো যদি নাও হয়, অ্যাটলিস্ট তার মতো ভালো খেলোয়াড়। বুঝে না? ধরেন মেসি রোনালদো কথা হচ্ছে। হ্যাঁ, রোনালদো যদি মেসির চেয়ে ভালো খেলোয়াড় নাও হয়, অ্যাটলিস্ট মেসির মতোই ভালো খেলোয়াড়। এরকম আমরা বলি না? মানে কথাটার মধ্যে তার মানে কি একটা প্যাচ আছে কিন্তু। তার আমি ওর চেয়ে ভালো বলতেছি না, কিন্তু অ্যাটলিস্ট সে তার সমান। এই প্যাচওয়ালা কথা বলতে গেলে প্রথমে আগে অ্যাজ এস বলতে হবে, পরে কম্পারেটিভটা দিতে হবে। তাহলে আসেন আমরা দেখি। শি ওয়াজ, এখানে কি অ্যাজ এস হয়েছে? হয় নাই, বাদ। এখানে প্রিটিয়ার, পরে কম্পারেটিভটা আছে। তাহলে দেখেন এই ডি নাম্বারে অ্যাজ এস আছে, এই যে অ্যাজ এস, তাহলে এটা আগে আসবে। শি ওয়াজ অ্যাজ প্রিটি অ্যাজ, ইফ নট প্রিটিয়ার দেন আদার গার্ল এট দ্য পার্টি। মানে সে বলছে সে অন্য মেয়েদের চেয়ে সুন্দরী না হলেও অ্যাটলিস্ট তাদের মতো সুন্দরী ছিল। কনসেপ্টটা কি ক্লিয়ার না? ক্লিয়ার না? একটু দেখি ইয়েস নো ভেরি গুড লিখে জানান তো দেখি বুঝতে পারছেন কিনা। সবাই বুঝছেন কিনা সেন্টেন্সটা কি কি বলছে দেখি। ওকে, আমি দেখতে পাচ্ছি সবাই বুঝছে, তাহলে আমি পরেরটায় চলে যাচ্ছি।
ওয়ান অফ এর পরে যদি সুপারলেটিভ থাকে তাহলে নাউনটা প্লুরাল হয়। আচ্ছা, ওয়ান অফ মানে কি? ওয়ান অফ মানে অনেকগুলোর মধ্যে একটা, কাজে পরে নাউনটা প্লুরাল করতে হবে না? আমার একজন টিচার, তাহলে আমার একজন টিচার মানে কি আমার আরো টিচার আছে, রাইট? সো ওয়ান অফ মাই টিচার্স, বুঝছেন না বুঝে নাই, মানে আমার অনেকজন শিক্ষক আছেন তাদের মধ্যে আমি একজনের কথা বলতেছি, আমার অনেকগুলো বন্ধু আছে তাদের মধ্যে আমি একজনের কথা বলছি, তাহলে কি হবে? ওয়ান অফ মাই ফ্রেন্ডস। এখানে ফ্রেন্ডসটা প্লুরাল করতে হবে, এই জিনিসটাই বলছে। তাহলে এখান থেকে কোনটা আনসার হবে বলেন তো দেখি, এটা দেখি পারেন নাকি? এ বি সি ডি সলভ করেন তো, পারেন নাকি আপনারা? যারা যারা এ বলছেন কানের নিচে একটা করে মারেন, নিজেদের কানের নিচে, কারণ সামনাসামনি থাকলে আমি গুলি করতাম। এখন যেহেতু গুলি তো খান নাই, লিস্ট নিজেদের কানের নিচে একটা করে ছোট ছোট মেরে নিজেদেরকে রেকটিফাই করে নেন যে আমরা ভুল রাস্তায় আছি, হে আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তায় দেখাও। ঠিক আছে? হ্যাঁ, মনোযোগের অভাব। সেন্টেন্সটা না পড়ে, পুরো অপশন গুলো না পড়ে আগে ঠাস ঠাস এ, এটা করা যাবে না। এ নাম্বারের কি সমস্যা? একে তো বলছি মোস্ট, তারপরে বলছি রুডেস্ট, ডাবল ইয়া হইতে পারে? হইতে পারে না, সো বাদ। হি ইজ রুডেস্ট ম্যান, বাদ। হি ইজ ওয়ান অফ দ্য রুডেস্ট ম্যান আই হ্যাভ এভার মিট, এটা ঠিক আছে। ইজ ওয়ান, ওয়ান অফ, এখানে দাটা নাই, দাটা থাকলে এটা কারেক্ট হইতো, কিন্তু এখানে দাটা মিসিং আছে, সো ডি বার। বুঝা গেছে না যায় নাই? সবাই কি বুঝতে পারছে নিয়মটা? আই হোপ সবাই বুঝতে পারছি। আসেন তারপরটা চলে যাই। ওকে, আচ্ছা, এখানে আমি 3 স্টার দিব না, বাট 2 স্টার দিয়ে রাখতেছি রুলটাকে। পারফেক্ট, সুপ্রিম, ফলস, কমপ্লিট, ইউনিক, ইউনিভার্সাল, এক্সট্রিম প্রভৃতি শব্দগুলো নিজেরাই সুপারলেটিভ। একটা জিনিস পারফেক্ট মানে 100-তে 100, আর তার চেয়ে ভালো আবার কেমনে হয়? এই মোর পারফেক্ট সম্ভব নাকি? মোর পারফেক্ট সম্ভব 100-তে 110? হ্যাঁ, এটা তো সম্ভব না। 100-তে 110 দুনিয়াতে যদি কেউ পায়, এটা পাবে খালি আপনার বউ, আপনি খুশি করার জন্য বলবেন তুমি 100-তে 110 পাইছো, আজকে রান্নাটা 100-তে 150। এই কথাটা খালি বউরে খুশি করতেই বলতে পারবেন, কিন্তু পরীক্ষার খাতায় জীবনও লিখতে পারবেন না। ঠিক আছে? হ্যাঁ, সো এইটা হলো বিষয়। ঠিক আছে? সো একজনই মাত্র পারফেক্ট হইতে পারবে দুনিয়াতে, হ্যাঁ, বা মোর পারফেক্ট, মোস্ট পারফেক্ট। ঠিক আছে? ইউ আর মাই মোস্ট পারফেক্ট ওয়াইফ, এই কথা খালি একজনই বলতে পারবেন, আর কোথাও বলতে পারবেন না। আসেন, ইউনিক শব্দের উচ্চারণের শুরুতে ইউ আছে, কাজে এখানে এন হবে না, এ হবে। আচ্ছা, সো দিস ইজ এ ইউনিক কেস হবে। হি ইজ এ মোস্ট পারফেক্ট জাজ, এ কথা বলা যাবে? হি ইজ দা মোস্ট পারফেক্ট হইতে পারে এরকম, বা পারফেক্টের আগে আবার মোস্টের সমস্যা, এটা একটু হবে না। তাহলে কি হবে? হি ইজ দা পারফেক্ট জাজ। এই বুঝা গেছে না যায় নাই? ইয়েস নো ভেরি গুড বলেন দ্রুত। বুঝছেন না বুঝেন নাই? ওকে, আসেন তারপরেরটাই যাই। আচ্ছা, কে বলতে পারবেন কার কাছে, কার কাছে মিথ্যা কথা বললে অনেক সময় গুনাহ হয় না, কে বলতে পারবেন? সব ছেলে জানে দেখি। ঠিক আছে? হ্যাঁ, 500 টাকা দিয়ে শাড়ি কিনে এনে যদি ওরা বলেন আমি তো 2000 টাকা দিয়ে কিনে নিয়ে আসছি, বউ আপনারে বলত বলবে কিন্তু ভাই আপনি জিতছেন। বুঝছেন? বউ মনে অনেক খুশি হবে আমার জন্য 2000 টাকা শাড়ি কিনে আনছে, কিন্তু বউ আবার চেতবে, বলদটারে পাইছে, হ্যাঁ, 2000 টাকা শাড়ি 500 টাকা দিয়ে গছাই দিয়েছে, সমস্যা নাই। বুঝছেন না বুঝেন নাই? এটা হলো রাজনীতি, হ্যাঁ। এক পাশে জিতে আরেক পাশে হারবেন, ইচ্ছা করে হারবেন। আসেন। ওকে, আপনার জামাই আপনার জন্য কিছু কিনে আনে না, এই টেকনিকটা আস্তে করে একদিন গল্পের ছলে শুনাই দিয়েন, শিখাই দিয়েন, হ্যাঁ, যে এরকম একটা টেকনিক আছে। তুমি 50 টাকা দিয়ে কিনে এনে 500 টাকা বলো আমারে, তাও কিনে আনো। হ্যাঁ, প্রথমে আগে তাকে কিনতে উৎসাহিত করতে হবে। আচ্ছা, এটা বলেন, ওল্ডেস্ট আর এল্ডেস্ট এর মধ্যে ডিফারেন্স কি? কে বলতে পারবে ওল্ডেস্ট ভার্সেস এল্ডেস্ট? কে বলতে পারবেন এর মধ্যে ডিফারেন্স কি? আচ্ছা, আমি বলে দিচ্ছি। একটা পার্থক্য হচ্ছে, ওল্ডেস্ট বলতে নর্মালি বোঝায় সবচেয়ে পুরাতন। কি বোঝায় বলেন তো? সবচেয়ে পুরাতন। আর এল্ডেস্ট বলতে বোঝায় বয়সে সবচেয়ে বড়। বড়। এখন দেখেন, আমি যদি বলি হি ইজ
the oldest, he is the oldest inhabitant in this village. এটার মানে কি? সে বয়সে সবচেয়ে বড়? এটার জন্য কি বয়সে সবচেয়ে বড় হওয়া জরুরি শর্ত? এই গ্রামের সবচেয়ে ওল্ডেস্ট ইনহেবিটেন্ট হওয়ার জন্য বয়সে যে সবচেয়ে বড় হইতে হবে এমন কোনো কথা আছে? না। একজন তার চেয়েও বয়সে বড় কিন্তু গ্রামে আসছে পরে, হইতে পারে না। বুঝছেন? তার মানে সে সবচেয়ে বেশি সময় ধরে এই গ্রামে বসবাস করছে। আমি যদি বলি হি ইজ দ্য এল্ডেস্ট পারসন আই নো, তার মানে কি আমার জানা মতে উনিই সবচেয়ে বড়, যারা আছে তাদের মধ্যে উনিই সবচেয়ে বড়। আবার নিজের ভাই বোনের ক্ষেত্রে এল্ডেস্ট ব্যবহার করা হয়, দূরের মানুষদের ক্ষেত্রে ওল্ডেস্ট ব্যবহার করা হয়। সো আমি দুইটা ইউজের কথাই বলতে চাচ্ছি। তাহলে কি নিজের ভাই বোন তাহলে কি ওল্ডার ব্রাদার হবে না এল্ডার ব্রাদার হবে বলেন? নিজের আপন বড় ভাই কি হবে, এল্ডার ব্রাদার না ওল্ডার ব্রাদার? নিজের আপন বড় ভাই বোনের ক্ষেত্রে এল্ডার ব্রাদার, ওল্ডার ব্রাদার হবে। ঠিক আছে, ওকে আসেন তারপরটাই যে। ওকে, এটা দেখি পারেন নাকি। পোল কোশ্চেন 3। আমরা আমাদের ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, আর বেশি নাই বাকি। হুম, সবকিছু ঠিকঠাক থাকলে খুব দ্রুত আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। 5, 4, 3, 2, 1। এ আর ডির মধ্যে একটা তুমুল মারামারি চলতেছে, এ হবে না ডি হবে, এ হবে না ডি হবে। আচ্ছা ক্লোজ করে দিই পোল কোশ্চেনটা। পোল কোশ্চেনটা ক্লোজ করে দিলাম। আচ্ছা আগে আমরা অর্থটা বোঝার চেষ্টা করি। বাংলায় অর্থটা করলে কি দাঁড়ায়? যে যত বড় লোক তার তত বেশি ফ্রেন্ড, এই কথাটাই তো বলছে নাকি? তাই তো বুঝাইছে নাকি? যে যত বড় লোক তার তত বেশি ফ্রেন্ড। এখন এখানে এ হবে না ডি হবে, এটা ডিসাইড করার একটা উপায় কি? এটাকে এইভাবে পড়েন। আগে ফুল সেন্টেন্সটা চিন্তা করেন, দ্য রিচার হি ইজ, তাই হবে না? তাহলে কি হবে? দ্য মোর, দ্য মোর ফ্রেন্ডস হি হ্যাজ, তাইলে না সেন্টেন্সটা সমান হয় নাকি? অর্থাৎ এই পাশে যে স্ট্রাকচারে থাকবে অনুরূপ ভাবে সেম স্ট্রাকচার দিয়ে করতে হবে। দেখেন এখানে ভার্ব দিয়ে শেষ হয়েছে, সাবজেক্ট আর ভার্ব দিয়ে শেষ হয়েছে, তাহলে এখানে সাবজেক্ট আর ভার্ব দিয়ে শেষ করতে হবে। তাহলে এখন খুঁজেন এখান থেকে কোনটা দিয়ে মিলে, কোনটা দিয়ে মিলে বলেন? দ্য মোর ফ্রেন্ডস হি হ্যাজ, দ্য রিচার হি ইজ, দ্য মোর ফ্রেন্ডস হি হ্যাজ। বুঝে গেছে না যায় নাই? ইয়েস নো ভেরি গুড বলেন। কিভাবে আমরা ডিসাইড করলাম এ হবে না ডি হবে, এটা কিভাবে ডিসাইড করলাম বুঝে গেছে? হ্যাঁ, ফুল সেন্টেন্সটা ইমাজিন করে নিতে হবে যে ফুল সেন্টেন্সটা কি হবে। ওকে আসেন তারপরটাই যে চেঞ্জিং। হি ইজ দা, এগুলো তো আগে 9, 8, 9-এ পড়ে আসছেন না? 7, 8, 9-এ পড়ছেন না কিভাবে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ হয়, কিভাবে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ হবে? পড়ছেন এগুলা? দেখি কে কে পড়ছেন আগে। যে ভাই আমি এটা আগে পড়ছি। আচ্ছা, বেশিরভাগই পড়ে আসার কথা। আসেন, হি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম, তাহলে কি হবে? হি ইজ বেটার দেন এনি আদার প্লেয়ার ইন দ্য টিম, এইটা। তারপরে কি হবে? নো, ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম, হি ইজ বেটার দেন মোস্ট আদার প্লেয়ার্স। আমি এটাকে খুব সংক্ষেপে মনে রাখার একটা টেকনিক একবারে দেখাই দিই। কখন নো আদার, কখন এনি আদার, কখন মোস্ট আদার হয়, এটা একটু একদম সংক্ষেপে আমি দেখাই দিই। পুরোটা আমি স্কিপ করে যাচ্ছি, এত বেশি গভীর করে আমার দরকার নাই। আমি একটু দেখাই, একটা টেকনিক দিব, একটা টেকনিকের সব শেষ। ওয়ান সিঙ্গেল টেকনিক, তারপরে আপনারা পড়বেন নিজেদের মতো। আমি আমার মতো দেখাই দিই। এক পাশে লিখবো দা বেস্ট, কি লিখবো? দা বেস্ট। আর এই পাশে লিখবো ওয়ান অফ দা বেস্ট। আচ্ছা আমাকে কে বলতে পারবেন দা বেস্ট আর ওয়ান অফ দা বেস্ট এর মধ্যে ডিফারেন্সটা কোথায়?
কে বলতে পারবেন? ধরেন আমি যদি এটা বেস না দিয়ে টলেস্ট দিতাম তাহলে ঘটনাটা কি হতো, তাহলে বুঝবেন। এটা হচ্ছে ধরেন একটা ক্লাসের বিভিন্ন ছাত্র, এটা হচ্ছে ক্লাসের ছাত্রদের হাইট। এই ছেলেটা কি, এই ছেলেটার নাম দিলাম এ। এ কি? এ হচ্ছে টলেস্ট, রাইট? এ হচ্ছে টলেস্ট। এবার বি কি? বি কি টলেস্ট? ভাবেন তো, বির যে টলার একজন আছে সেটা হচ্ছে এ, কিন্তু বি কিন্তু ওয়ান অফ দ্য টলেস্ট। এখন কি পার্থক্যটা বুঝাইতে পারছি? বি সবচেয়ে লম্বা ছেলেদেরই একটা, ঠিক আছে? So, পার্থক্যটা বুঝে গেছে? এই হচ্ছে দা বেস্ট আর ওয়ান অফ দ্য বেস্ট এর মধ্যে ডিফারেন্স। তাহলে দা বেস্ট যদি হয়, তাহলে এখানে আমরা বলতে পারবো বেটার দেন এনি আদার। বেটার দেন এনি আদার, যে কারোর চেয়ে, যারে আনেন তার চেয়ে সে ভালো। আর এখানে আমাকে বলতে হবে বেটার দেন মোস্ট আদার। বেটার দেন মোস্ট আদার, কারণ সে সবার চেয়ে যে ভালো তা না, বাট বেশিরভাগের চেয়েই সে ভালো। এইখানে এসে আমারে করতে হবে বেটার দেন এনি আদার এর পরে এই জায়গায় আমার করতে হবে হচ্ছে নো আদার বয়, এরকম করতে হবে। নো আদার বয়, এরকম করতে হবে। আর এই জায়গায় এসে আমারে করতে হবে ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ টল অ্যাজ। কথাটা কি বুঝাইতে পারছি না পারি নাই? দেখেন তো, বুঝেন নাকি? এই পলিসিতে সহজ লাগে কিনা? আমি যে স্টাইলটা দেখালাম এই স্টাইলে কি সব কয়টা সহজ হয়ে গেছে না? দেখেন তো, এখন মনে রাখা যাবে? ইয়েস নো ভেরি গুড বলে জানান দেখি। মিনিং ধরে ধরে বুঝবেন যে আমি কি বলতেছি। হুম। একটা হচ্ছে বেশিরভাগের চেয়ে আলহামদুলিল্লাহ সে ভালো, সে বেশিরভাগের চেয়ে ভালো। আর একটা হচ্ছে সে সবার চেয়ে ভালো, ওর মতো ভালো আর কেউ নাই। ঠিক আছে, এইটা ধরে সিকোয়েন্সটা ধরে মিলাবেন, রুলসটা দেখবেন, ইনশাল্লাহ সবকিছু ফকফকা হয়ে যাবে, কোনো ঝামেলাই থাকবে না, আই হোপ। ঠিক আছে, এই যে এক্সাম্পল গুলো এই যে এখানে আছে, হ্যাঁ, আমি আর লিখলাম না, এক্সাম্পল গুলো লিখলাম না, এখানে জাস্ট যে যে এক্সাম্পল গুলো দেখবেন, দেখবেন যে সহজ হয়ে যাবে। ওকে, না বুঝে মুখস্থ করার কোনো দরকার নেই। ওকে, শশী এই যে এক্সাম্পল আছে স্লাইডে, হ্যাঁ, জাস্ট যে দেখবেন, স্লাইডে গিয়ে এক্সাম্পল গুলো দেখলেই দেখবেন যে ক্লিয়ার হয়ে যাবে। ছোটবেলায় তো পড়েই আসছেন, এখন জাস্ট একটু দেখে পুরো কোশ্চেন ফোর সলভ করেন। 5 4 3 2 1 ক্লোজ করে দিচ্ছি কিন্তু। হ্যাঁ, ক্লোজ করে দিচ্ছি। ওকে, তা আমরা দেখতে পাইছি আপনাদের মধ্যে 57% সঠিক উত্তর দিয়েছেন, কয়েকজন একটু ভুল করছেন, আমি একটু ধরাই দিই। লেস হয় আনকাউন্টেবলের জন্য। কার জন্য হয় বলেন? আনকাউন্টেবল নাউনের জন্য। আর ফিউ, ফিউয়ার হয় কাউন্টেবলের জন্য। হ্যাঁ, ফিউয়ার হয় কাউন্টেবল। এখন দেখেন গেস্ট কি কাউন্টেবল না আনকাউন্টেবল? বলেন, গেস্ট কি কাউন্টেবল না আনকাউন্টেবল? গেস্ট গোনা যায়, রাইট? কতজন আসছে আমরা জানি। হ্যাঁ, ছোটবেলায় হচ্ছে যখন বাসায় এরকম আসতো, আম্মা আমারে পাঠাই দিত, আমি হাফ প্যান্ট পরে যে গুনে আসতাম কয় কাপ চা বানাইতে হবে। চুপচাপ যে দাঁড়াইতাম, দাঁড়ায় গুনতাম কয়জন আসছে, তারপরে আবার চলে আসতাম। হ্যাঁ, আঙ্কেল জিজ্ঞেস করতাম মাঝে মাঝে, বাবা কেমন আছো? আমি বলতাম ভালো। তারপরে গুনতাম 5 6 7। আঙ্কেলও মনে হয় মাঝে মাঝে শুনতো আমি যে গুনে গেছি 5 6 7। তো গেস্ট কিন্তু গুনা যায়, ঠিক আছে? তাহলে কাজেই এটার সাথে লেস দেওয়ার কোনো সুযোগ নেই, তাহলে কি দিতে হবে বলেন? হ্যাঁ, এটাতে দিতে হবে হচ্ছে ফিওয়ার দিতে হবে। বুঝে গেছে? এই বুঝছেন না বুঝেন নাই, কেন লেস হবে না বুঝছেন? সবাই দেখি কথা বলেন। হ্যাঁ, ওকে। তারপরটাই, ওকে। যে এক্সাম্পল দিয়েছে এর চেয়ে ভালো আর এক্সাম্পল দিয়ে বোঝানো সম্ভব না গেস্ট কিভাবে গোনা যায়। এর চেয়ে ভালো এক্সাম্পল আর দেওয়া সম্ভব না। ছোটবেলায় আমার মতো কাজ কেউ করছে এর আগে কখনো?
এই ডিউটি পালন করছেন কেউ? ও, তার মানে আছে, হ্যাঁ। মিডল ক্লাস ফ্যামিলিতে এইসব ডিউটি বেশি পালন করা লাগে, ঠিক আছে। মধ্যবিত্ত ফ্যামিলিতে হিসাব করে করে, বিশেষ করে আঙ্কেলরা চলে গেলে একটা দুইটা বিস্কিট যেটা খাওয়া হতো না, আরে এটি খাই যে কি মজা পাইতাম, হ্যাঁ। ঠিক আছে, তাড়াতাড়ি করে এসে বাকি বিস্কুট গুলা, হ্যাঁ। আচ্ছা, ফিউ কেন হলো না? ফিউ হলো না, এই যে দেখেন একটা দেন আছে, দেখছেন? দেন, দেন থাকলে কম্পারেটিভ হবে না? কম্পারেটিভ। এখন তো চাকরি বাকরি করে কত প্যাকেট বিস্কিটই খাইতে পারি, কিন্তু সেই মজা তো আর পাই না। হ্যাঁ, আরে সে ছোটবেলার সেই মেহমানে রেখে যাওয়া বাকি বিস্কুট গুলা, এটা, হ্যাঁ, এখন আর মজা লাগে না আসলে। আর একটা ট্রেডিশন ছিল আগে, এই ট্রেডিশনটা চলে গেছে এখন দেশ থেকে। আমার খুব খারাপ লাগে, আগে মেহমানরা বাসা থেকে চলে যাওয়ার সময় হাতে একটা 100 টাকার নোট গুঁজে দিয়ে দিত। এখন কেউ গুঁজে দিয়ে যায় না, আমার মনটাই ভালো লাগে না, আরে দিয়ে যান 100 টাকা। হ্যাঁ, এখন তো মানুষজন এই চলে যাওয়ার সময় টাকাটা দেয় না, এটা ভালো লাগে না, একটু টাকা টুকা দিয়ে গেলে ভালো লাগতো, তাই না? হ্যাঁ, এই এই কালচারটা ফিরে আনা উচিত, এটার ব্যাপারে একটা সচেতনতা এবং মানববন্ধন করে মানুষকে সচেতন করা যায় যে মেহমান চলে যাওয়ার আগে আপনারা অবশ্যই ছোট বাচ্চাদের হাতে একটা 100 টাকার নোট বুঝাই দিবেন, ঠিক আছে? ওকে। হুম। ওকে। হ্যাঁ, আমরা বলতাম না আঙ্কেল কোনো দরকার নেই, তাই বলতাম না না বাবা রাখো, করে জোর করে দিয়ে যেত। খেতে ভালো লাগতো, আঙ্কেলের প্রতি মন থেকে একটা দোয়া আসতো, ঠিক আছে। মন থেকে একটা দোয়া আসতো আঙ্কেলটার জন্য, আরে আঙ্কেলটা কত ভালো মানুষ। হ্যাঁ। ওকে। আচ্ছা, যাই সামনের দিকে যাই। এখানে বিগত বছরের কোশ্চেন গুলো আছে, ইনশাল্লাহ আমি দাগ দিয়ে আপলোড করে দিব, সঠিক উত্তরগুলো পেয়ে যাবেন, ভোকাবুলারি আছে। এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ক্লাসের আলোচনা, গল্প করলাম অনেক, অনেক বড় একটা লিস্ট আছে আজকে ভোকাবুলারির, আপনারা ভালো মতো পড়েন, শরীরে দম নিয়ে এনার্জি নিয়ে পড়তে হবে, ঠিক আছে। এনার্জি প্লাস বিস্কিট খাবেন, দুই একটা বিস্কিট থাকলে ছোট বাচ্চা কাচ্চাদের দিবেন, তারা আপনার জন্য দোয়া করবে, বলবে ভাইয়া আপু কত ভালো মানুষ, বা আঙ্কেল আন্টি কত ভালো মানুষ, আল্লাহ তারে বিশেষ ক্যাডার বানাই দাও। সে তাহলে আরো বেশি বেশি বিস্কিট খাওয়াবে, আমাকে এই দোয়া করবে যেন বাচ্চাদের প্রতি ভালোবাসা দেখাবেন, যেন বাচ্চারা আপনাকে ভালোবাসে, ঠিক আছে। ওকে, তাইলে এই হচ্ছে মোটামুটি। এখন কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করেন, আমি মাইক্রোফোনে কথা বলার সুযোগ দিব, ঠিক আছে। সিয়াম ভাই জিজ্ঞেস করছেন সিনোনিম অ্যান্টোনিমস মনে রাখার টেকনিক। আমি একটা কাজ করতাম, আমি জীবনে অ্যান্টোনিম পড়তাম না, আমি সবসময় খালি সিনোনিম গুলা পড়তাম, ঠিক আছে। কারণ সিনোনিম পারলে পরে অ্যান্টোনিম একসময় এমনি পারা যায়, হ্যাঁ। আর সিনোনিম অ্যান্টোনিম একসাথে পড়লে কোনটা যে সিনোনিম আর কোনটা যে অ্যান্টোনিম গুলাই যেত। এই জন্য শুরুতে অ্যান্টোনিম গুলা না পড়ে খালি সিনোনিম গুলা পড়েন, পরে ইনশাল্লাহ অ্যান্টোনিম একসময় পারবেন, ঠিক আছে। আগে সিনোনিম করে শব্দগুলো শিখে নেন ভালো মতো, হ্যাঁ, পরে অ্যান্টোনিম করেন, ঠিক আছে। হ্যাঁ, কোশ্চেন গুলো সব সলভ করে আপলোড দিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে। ভোকাবুলারি হচ্ছে ঘন ঘন রিভিশন দিতে হবে, হ্যাঁ, ঘন ঘন রিভিশন দিতে হবে। দেখি হ্যান্ড রেজ করেছেন একজন, নয়ন ভাই হ্যান্ড রেজ করেছেন, ওনাকে পারমিশন দিই। অসুবিধা হচ্ছে আনমিউট করে আপনার প্রশ্নটা করেন নয়ন ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ। ভাই মোমেন্টটা অ্যাকচুয়ালি কোন ধরনের নাউন? কোন ধরনের নাউন বলতে? মোমেন্ট। মানে নাউনের ক্যাটাগরিতে? জি। আচ্ছা, তাই এটা তো প্রপার নাউন তো জীবনও হবে না, এটা আমরা বুঝলাম। কমন নাউন কিনা, ম্যাটেরিয়াল নাউনও হবে না, কালেকটিভ নাউন হবে না। এখন এটা কমন নাউন হবে না অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, দুইটা যে কোনো একটা হবে। তাহলে এখন যদি আমরা চিন্তা করি, মোমেন্টের কি প্লুরাল সম্ভব? মোমেন্টস, এটা কি সম্ভব না সম্ভব না, কি মনে হয়? না, মোমেন্ট। সম্ভব, সম্ভব। মুভমেন্টের, হ্যাঁ, ঠিক আছে, সম্ভব, তাহলে এটা কমন নাউন হবে। বুঝছেন আমি কোন পলিসিতে বের করছি? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, থ্যাংক ইউ। ওই যে আমরা অনেক সময় বলি না, দিজ আর মুভমেন্টস দ্যাট উই ক্যান নেভার ফরগেট, আমরা এরকম বলি না, এরকম কিছু কিছু ঘটনা এই অর্থে আমরা মোমেন্টস বলি না অনেক সময়, হ্যাঁ। জি জি জি। এরকম সেই স্মৃতি অর্থে, হ্যাঁ, মোমেন্টের পুরো মোমেন্ট সম্ভব, কাজেই এটা কমন নাউন হবে। ওকে, থ্যাংক ইউ ভাই। ওকে, থ্যাংক ইউ। ওকে, তো আমি এই মুহূর্তে আর নতুন কোনো হ্যান্ডরেজ দেখতে পাচ্ছি না। আহ, ভাইয়া আমার এক্সামে নাম্বার উঠে না ঠিক মতো, নেগেটিভ হয় অনেক, নিজেকে কিভাবে ইমপ্রুভ করা যায়? প্র্যাকটিস করতে হবে আবির ভাই, আপনি বেশি বেশি কোশ্চেন প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন এটা ইমপ্রুভ করছে। এটার জন্য বেশি বেশি কোশ্চেন সলভ করতে হবে, ঠিক আছে। অল আদার কখন হয়, কিসের অল আদার?
বলেন তো, আপনার প্রশ্নটা না আমি পুরোপুরি বুঝি নাই। অল আদার কখন হয় বলতে? শুভ্রা, শুভ্রা না শুভ্র? বোঝা যাচ্ছে না। ও, মোস্ট আদার হয়, আর ওই পাশে এনি আদার হয়, ওটা অল আদার হয় না, এনি আদার বলতে হয়। হ্যাঁ, অল আদার না, ঠিক আছে, এনি আদার বলতে হয়। হ্যাঁ, ভাই এই কিউএনএ তে Q&A একটা কোশ্চেন ছিল ভাই। কিউএনডি তে কি কোশ্চেন আছে একটু দেখি। ভাইয়া, ভোকাবুলারি এবং ফ্রেশ ইডিয়ম, ইডিয়ম ফ্রেজ কোনটা বেশি গুরুত্বপূর্ণ? দুইটাই গুরুত্বপূর্ণ, দুইটাই আসে পরীক্ষায়, বুঝছেন, কোনোটাই বাদ যায় না। হ্যাঁ, দুইটাই আসে পরীক্ষায়। কোনটা যে আসবে, হয়তো দুইটাই আসবে। হ্যাঁ, বা দুইটার মধ্যে যদি একটা আসে একটা যদি নাও আসে, কোনটা যে আসবে কোনটা যে আসবে না, নোবডি নোস। দুইটাই আসতে থাকে পরীক্ষা। সো আই থিঙ্ক দ্যাটস অল ফর টুডেজ ক্লাস। আমি আর এই মুহূর্তে কোনো প্রশ্ন বা কিছু দেখতে পারতেছি না। আপনারা যদি ক্লাসের কোনো অংশ না বুঝেন, সবসময় ক্লাসের শেষে আমাকে প্রশ্ন করবেন। আমার পড়ানোর কোনো স্টাইল যদি আপনাদের ভালো না লাগে, পছন্দ না হয়, আমাকে জানাবেন। হ্যাঁ, ফ্র্যাঙ্কলি জানাবেন যে ভাই আপনার এই জিনিসটা এরকম না, না করে অন্য এরকম করলে ভালো হয়, সাজেশন থাকলে দিবেন। তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবো, ঠিক আছে। রিটেনের জন্য কি পড়া উচিত কিনা, না রিটেনের জন্য এখন পড়ার দরকার নেই, প্রিলিটে আগে পড়েন ভালো মতো, ঠিক আছে। একটা এট এ টাইম একটা, একসাথে বেশি করাটা ঠিক না। প্রেম যেমন একসাথে দুই তিনটা করা ঠিক না, এরকম একসাথে একাধিক জায়গায় হাত দেওয়া ঠিক না। আগে প্রিলি পাস করুন, রিটেনের সময় আসলে রিটেন, ঠিক আছে। তো দ্যাটস অল ফর টুডেজ ক্লাস। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি ক্লাস উপহার দেওয়ার জন্য। ভালো থাকবেন, শুভরাত্রি। আর এখন যদি আপনাদের উত্তরণ সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থেকে থাকে তাহলে চ্যাট বক্সে জিজ্ঞেস করতে পারেন। ওকে, আপনাদের কোনো কোশ্চেন নেই, তাহলে আমরা আজকের মতো ক্লাসটা শেষ করছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা। শুভরাত্রি।